সো ভেক্টরের ক্লাস 4 আজকে আমরা আলোচনা করছি। আমরা যে টপিকগুলো আজকে আলোচনা করব সেটা হচ্ছে রিলেটিভ মোশন বা রিলেটিভ ভেলোসিটি, যেটা আমরা মোশন ইন 1D তে কিছুটা আলোচনা করে দিয়েছিলাম অলরেডি। রিলেটিভ অ্যাক্সেলারেশন, আর তার সাথে আমরা আলোচনা করব সবথেকে বড় পার্ট প্রজেক্টাইল মোশন। এখন প্রজেক্টাইল মোশন নিয়ে যদি একটু বলি, প্রজেক্টাইল মোশন এমনিতেই বিশাল বড় টপিক, ঠিক আছে। এবার এখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেগুলো অনেক রকমের হয়, বিভিন্ন টাইপের কোশ্চেন। এবার প্রত্যেকটা টপিককে ধরে ধরে যদি আমি আলোচনা করতে যাই তাহলে ক্লাস বিশাল লেংদি হয়ে যাবে। একটা উদাহরণ দিচ্ছি, প্রজেক্টাইল মোশন মানেটা কি? মানে হচ্ছে কোনো একটা বলকে যখন আমরা এমনি সোজা ছুটছি, দ্যাটস কল্ড ভার্টিক্যাল মোশন, উল্লম্ব গতি। কিন্তু যখন আমি এভাবে ছুটছি আমার হাতেই আসছে বলটা, ইটস কল্ড ভার্টিক্যাল মোশন। কিন্তু যখন আমি অ্যাঙ্গেল করে ছুটবো, লাইক জ্যাভলিন, ডিসকাস, ক্রিকেট বল থ্রোয়ার, ক্রিকেট, দিস ইজ কল্ড প্রজেক্টাইল মোশন। আমি হরাইজন্টাল বা ভূমির সাপেক্ষে একটা অ্যাঙ্গেল করে তাকে ছুটছি। তাহলে কোনো কিছু ছুটলে তোমাকে যাচ্ছে যখন, তাহলে এটা হচ্ছে প্রজেক্টাইল মোশন। এবার এই প্রজেক্টাইল মোশনে বিভিন্ন প্রবলেম হতে পারে। ধর কথা মানে বলছি, একটা পাঁচিল আছে, যে আমি কত বেগ নিয়ে ছুড়লে পরে ওই পাঁচিলটাকে জাস্ট টাচ করে, মানে টাচ মানে কি একদম টাচ করে জাস্ট বেরিয়ে পালিয়ে যাবে একটা দিল, হতে পারে। 2 নম্বর কি হতে পারে, যে মাঝ পথে আমি কাউকে একজনকে দাঁড় করিয়ে দিয়েছি, ও একটা বল ছুড়ছে, আমিও একটা বল ছুড়ছি, বলো ওর ভেলোসিটি কত হলে পরে ওই দুটো বল কলিশন হতে পারে। তাহলে এই যে এক একটা থিওরি, এগুলো এক একটা থিওরি, কিন্তু এগুলো যদি আমি প্রত্যেকটা থিওরি এখন বোঝাতে যাই তাহলে পরে এগুলো প্রত্যেকটা সময় লেগে যাবে অনেক। তার জন্য সেই প্রবলেমগুলোকে আমরা এক এক করে আলোচনা করে নেবো। তাহলে এক একটা প্রবলেম করে নিলে কি হবে, তার ওরিয়েন্টেড থিওরিটা তখনই বুঝিয়ে দেবো আমরা। সেই জন্য প্রজেক্টাইল মোশনের আমরা সেই রকম ভাবে অ্যাপ্রোচটা রাখবো। আজকে বেসিক যতটুকু দরকার সবটা আমি করিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে। তো রিলেটিভ ভেলোসিটি বলতে কি বুঝি আমরা? আমরা মোশন ইন 1D তে আলোচনা করেছিলাম যে কারোর সাপেক্ষে কারোর বেগকে রিলেটিভ বলা হয়। যেমন ধরো আমি একজন গ্রাউন্ড অবজারভার, আমি ভূপৃষ্ঠে দাঁড়িয়ে চুপচাপ স্থির অবস্থায় আছি। আমি আমার সাপেক্ষে যখন কারো ভেলোসিটিকে দেবো, দ্যাটস কল্ড তার প্রকৃত বেগ, রিয়েল ভেলোসিটি। দুটো ট্রেন যাচ্ছে, চলো যাক, দুটো ট্রেন একই দিকে যাচ্ছে, আমি গ্রাউন্ড অবজারভার দেখবো, হ্যাঁ দুটো ট্রেনই ছুটছে একই দিকে একই ভেলোসিটি নিয়ে, কিন্তু দুজন জানলায় যারা পাশাপাশি বসে আছে তারা একে অপরের সাপেক্ষে নিজেদেরকে স্থির দেখবে। কেন? তারা একই ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে দেখো এখানে অবজারভার যেমন আছে তার উপর ভিত্তি করে তার মোশনটা চেঞ্জ হচ্ছে। ফর এক্সাম্পল, আমি গ্রাউন্ড অবজারভার দেখছি এরকম ঘটনা, আর একজন কি হচ্ছে ট্রেনে বসে আছে, সে আর এক রকম অবজারভেশন করছে। তাহলে এই যে ট্রেনের সাপেক্ষে আর একটা ট্রেনের ভেলোসিটি, এটা বলে রিলেটিভ ভেলোসিটি। আমি গ্রাউন্ড অবজারভার দেখছি, দিস কল্ড রিয়েল ভেলোসিটি। আমরা আলোচনা করব রিলেটিভ ভেলোসিটি। রিলেটিভ ভেলোসিটি আলোচনা করতে গিয়ে মোশন ইন 1D তে আমরা বারবার বলেছিলাম যে যার সাপেক্ষে বেগ বার করবে তাকে নেগেটিভ করতে হয়। হ্যাঁ না বলবে প্লিজ। উদাহরণ দিচ্ছি, যেমন ধরো একটা এখান থেকে ধরো ট্রেন চলছে, তার বেগ হচ্ছে UA, আমরা ধরে চললাম। আর একটা পাশেই কোনো ট্রেন চলছে, কনসেপ্ট নাও যে তার বেগ হচ্ছে UB। এটা A ট্রেন আর এটা B ট্রেন, আমরা এরকম ভাবে নিচ্ছি, এর ভেলোসিটি হচ্ছে UB। এখন আমরা এখানে কি বলি, যে রিলেটিভ ভেলোসিটি, আমি RV লিখছি, রিলেটিভ ভেলোসিটি অফ A উইথ রেসপেক্ট টু B। এটার মানেটা বুঝতে হবে। উইথ রেসপেক্ট টু B মানে B এর সাপেক্ষে। কার বেগ? এর বেগ। তাহলে এই রিলেটিভ ভেলোসিটিটাকে তুমি এভাবে লিখতে পারো, কার বেগ? স্যার এর বেগ। তাহলে UA কার সাপেক্ষে? B এর সাপেক্ষে, স্যার মাইনাস UB। এইটা হচ্ছে গল্প। ইয়েস অর নো বলবে প্লিজ। আমি এটাই শিখিয়েছিলাম, একটা উদাহরণ দিয়েছিলাম, দেখবে যে চোর আগে যাচ্ছে, পুলিশ বুলেট দিয়ে গুলি চালাচ্ছে, মনে করো একটা প্রবলেম করেছিলাম, খুব ইন্টারেস্টিং প্রবলেম ছিল। তো যাই হোক, এইরকম ভেলোসিটি হতে পারে। তার মানে যার ভেলোসিটি বার করতে হবে, যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দাও, বাস, দ্যাটস ইওর রিলেটিভ ভেলোসিটি। সেম কনসেপ্টে ভাবতে পারো যে রিলেটিভ ভেলোসিটি অফ কি হতে পারে, বি উইথ রেসপেক্ট টু এ। কার সাপেক্ষে? এর সাপেক্ষে। তাহলে এটা সিম্পল হয়ে যাবে কত, ইউবি মাইনাস ইউএ, জাস্ট থিংস। তার মানে ভাবো এখানে এর সাপেক্ষে বি এর বেগ আর বি এর সাপেক্ষে এর বেগ পরস্পর অপোজিট হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই এটা। অর্থাৎ মাইনাস কমন নিয়ে নিলে দেখো এটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা কথা কি লিখতে পারি, যে রিলেটিভ ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি ইকুয়ালস টু মাইনাস, হ্যাঁ না বলবে প্লিজ, মাইনাস কি হয়ে যাবে, রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু কি হয়ে যাবে স্যার, এ। এই জায়গাটা কি বোঝাতে পেরেছি? পাশের ইকুয়েশনটা দেখো তো। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যেত ইউএ মাইনাস ইউবি, নাকি রে? হ্যাঁ না বলবে প্লিজ, দেখতে পাচ্ছিস। তার মানে আমরা এই জায়গাটা ব্যাখ্যা করতে পারছি। এবার কন্ডিশনটা যদি এইভাবে না হয়, কন্ডিশনটা পুরোপুরি অপোজিট দিকে যায়। কনসিডার আমরা এরকম ভাবে করতে পারি যে একটা ট্রেন আছে, সে এই দিকে যাচ্ছে ইউএ ভেলোসিটি নিয়ে, আর একটা ট্রেন আছে সে এই দিকে যাচ্ছে ইউবি ভেলোসিটি নিয়ে। এই হচ্ছে গল্প।
আর আমরা দেখতেই পাচ্ছি দুটো ট্রেন একটা অ্যাক্সিস বরাবর যদি যাই, এদিকটাকে আমরা পজিটিভ এক্স বলি, এদিকে সবসময় নেগেটিভ এক্স বলি। তাহলে আমরা এরকম ভাবতে পারি যে যেহেতু দুটো ভেলোসিটি অপোজিট দিকে আছে আর ভেক্টর রাশির কোনো একটা ডাইরেকশন ম্যাটার করে, তাহলে ইউ এটাকে যদি পজিটিভ বলি, ইউ বিটাকে অটোমেটিক্যালি নেগেটিভ বলবো, হ্যাঁ না বলো? কারণ এর ভেলোসিটি পজিটিভ হবে, এর ভেলোসিটি নেগেটিভ হবে। তাহলে এখন যদি আমরা রিলেটিভ ভেলোসিটি বার করতাম, তাহলে রিলেটিভ ভেলোসিটি অফ কনসিডার করো, আমি বার করছি এ অফ এ, কার রেসপেক্টে বার করছি স্যার? উইথ রেসপেক্ট টু বি। কত হবে না, তো ইউ এ মাইনাস অফ মাইনাস ইউবি, দ্যাট ইজ ইউ এ প্লাস ইউবি। মানে দেখো দুটো অপোজিট ডিরেকশনে যদি দুটো ট্রেন যায়, তাহলে তাদের ভেলোসিটি গুলো পরস্পর যোগ হয়ে যায়। সেই জন্য তুমি যখন ট্রেনের মানে জানলা বা ট্রেনের দরজায় দাঁড়িয়ে দেখবে একটা ট্রেন যাচ্ছে, দেখবে অপোজিট দিকে গেলে মনে হবে হু হু করে বেরিয়ে গেল, কিন্তু যখন একই দিকে যাচ্ছে মনে হবে ডিগ্রি ডিগ্রি আস্তে 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 করে যাচ্ছে, কারণ তাদের ভেলোসিটিটা কমে গেছে। তো বেসিক্যালি এটা হবে। আবার যদি আমি সেম জিনিসটাকে এরকম নিতাম যে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু আমরা এ বার করতাম, তাহলে কত হতো বলো? তার মানে এটা হয়ে যেত মাইনাস ইউবি, প্লিজ দেখবে একটু, মাইনাস ইউবি অফ মাইনাস ইউএ, অ্যাজ ইফ মনে হচ্ছে মাইনাস অফ কত হয়ে গেল ইউবি প্লাস ইউএ, তাই না? দেখো অপোজিটই হয়ে গেছে, প্লিজ দেখবে, হ্যাঁ না বলবে প্লিজ। দেখো এখানে ছিল ইউএ প্লাস ইউবি, এটা হচ্ছে মাইনাস ইউএ, তো দেখো অপোজিট হয়ে গেছে। তো মাইনাসটা আমার এখানে বড় কথা নয়, বড় কথা তো ম্যাগনিটিউড। ম্যাগনিটিউড একটা হচ্ছে মাইনাস মানে কি কমে গেল ভেলোসিটি, এটা কি কখনো ভাববো আমরা? না রে ভাই, মাইনাস মানে কি এর সাপেক্ষে, ভালো করে দিবা, এর সাপেক্ষে বি এর ভেলোসিটি যদি এই দিকে হয়, তাহলে এর সাপেক্ষে এর বেগ কোন দিকে হবে? এইদিকে হবে, হ্যাঁ না বলো? তবেই তো মাইনাস হচ্ছে, বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ না বলবে প্লিজ। তার মানে ইউএ প্লাস ইউবি যদি হয় এইদিকে, তাহলে ইউএ মাইনাস ইউএ প্লাস ইউবি টোটালটার মাইনাস কোন দিকে হবে? স্যার এইদিকে হবে। তার মানে এখানে মাইনাস সাইনটা অনলি ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, সো মাইনাস সাইন অনলি এখানে রিপ্রেজেন্ট করছে কি রিপ্রেজেন্ট করছে না, তো ডিরেকশনকে রিপ্রেজেন্ট করছে, আর কিছুই না। সো ইট অনলি রিপ্রেজেন্টস দ্য ডাইরেকশন, আদারওয়াইজ কিছুই নেই। তার মানে আমরা এখানে স্পষ্ট কথা বলতে পারছি যে রিলেটিভ ভেলোসিটি বার করতে গেলে একই ডাইরেকশনে গেলে দুটোকে বাদ দিয়ে দাও ভাই, আর যদি অপোজিট ডিরেকশনে যায় যোগ করে দাও, সিম্পল কথা। ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি ব্যাপারটা? আই হোপ কোনো রকম সমস্যা নয়। ইজ ইট ওকে? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো, বোঝাতে পারলাম নিশ্চয়ই। তাহলে এই হচ্ছে রিলেটিভ ভেলোসিটি। কিন্তু এই রিলেটিভ ভেলোসিটির একটা গল্প আমরা এখানে দেখলাম কি, যে দুটো একই দিকে যাচ্ছে, অর্থাৎ আইদার প্যারালাল অর অ্যান্টি প্যারালাল, হ্যাঁ না বলবা? যেমন ধরো এই জায়গাটা যদি দেখো, এই জায়গাটা যদি আমি দেখতে চাই, তো প্লিজ একটু দেখবা, এখানকার ভেলোসিটিটা যদি এইদিকে কাজ করছে, তাহলে নিচের ভেলোসিটিটাও এইদিকেই কাজ করছে, তার মানে এরা দেখো সামহাউ প্যারালালি কাজ করছে। বা ভাবতে পারো এদের লাইন অফ অ্যাকশন সেম আছে। আবার নিচে দেখো, এখানেও দেখো এই ভেক্টরটা এইদিকে কাজ করছে, এই ভেক্টরটা এইদিকে কাজ করছে, অ্যাজ ইফ তারা অ্যান্টি প্যারালাল বা লাইন অফ অ্যাকশন সেম আছে। হোয়াট ইফ যদি ভেক্টর দুটোর ডাইরেকশন আলাদা হতো, মানে তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল হতো? আমি ইন্ট্রোডিউস করতে চাইছি যে ধরো একটা পার্টিকেল এদিকে যাচ্ছে আর একটা পার্টিকেল কনসিডার করে এদিকে যাচ্ছে এবং তাদের মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হতো? এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারছি না, দেখতে পাচ্ছ প্লিজ? এখানে লাইন অফ অ্যাকশনটা আমার সেম থাকছে, কিন্তু এই জায়গাটায় লাইন অফ অ্যাকশন সেম নেই। দেখো এই ভেক্টরের লাইন অফ অ্যাকশন লাইক দিস, আর এর লাইন অফ অ্যাকশন দিস, দুটো লাইন অফ অ্যাকশন আলাদা। তো দুটো লাইন অফ অ্যাকশন আলাদা হলে তখন কি হতে পারে? তাহলে সেই কনসেপ্টটা আমাদেরকে এখন বিল্ড করতে হবে। সেই জন্য আমরা থিওরিটিক্যাল অ্যাপ্রোচ অফ রিলেটিভ ভেলোসিটিকে আমরা এখানে ইন্ট্রোডিউস করাবো, যেখানে আমরা রিলেটিভ ভেলোসিটির থিওরিটিক্যাল অ্যাপ্রোচটাকে দেখবো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আই হোপ বুঝতে পারছি সবাই। ক্লিয়ার? চলো আলোচনা করছি। দেখো কনসিডার করবো, কনসিডার করো, রেখে দাও সামনে। কনসিডার করো এইদিকে কোনো একটা পার্টিকেল আছে, তার ভেলোসিটি হচ্ছে ভি এ ভেক্টর। কোনো একটা এ নামক বস্তু ব্যক্তি কেউ আছে যে এইদিকে যাচ্ছে, তার বেগটা হচ্ছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভি এ, আর এইদিকে যাচ্ছে কোনো একটা বস্তু, তার বেগ হচ্ছে স্যার ভি বি ভেক্টর। তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল সেটাকে আমি থিটা বলবো না, সেটাকে আমি আলফা বলবো। তোমাদের বইয়ে আলফা আছে বলে আমি আলফা দিয়ে লিখছি, তোমাদের বই অ্যাঙ্গেল গুলো সব আলফা দেওয়া আছে। তাহলে দুটো ভেক্টর আই হোপ ক্রিয়েট করতে পেরেছো, ভি এ ভি বি, তাদের মধ্যবর্তী একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছি আমি আলফা। এবার যদি আমি এখন বেগ বার করতে চাই, কনসিডার করো আমি বলছি যে এ নামক বস্তুটা, এখানে এ আছে, এ নামক বস্তু এদিকে যাচ্ছে আর বি নামক বস্তুটা এদিকে যাচ্ছে, এরকম ভাবো। তাহলে আমি এখন বার করতে চাইছি যে রিলেটিভ ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু কার এ, এইটা আমি বার করতে চাইছি। তাহলেই তো হয়ে যাবে। আমরা এর সাপেক্ষে বি এর কি বার করতে চাইছি? আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি। তাহলে বলো এর সাপেক্ষে যদি বার করতে চাও, তাহলে এ কে কি করতে হবে? প্রথম কথা নেগেটিভ, হ্যাঁ না বলো? তাহলে ভি এ যদি এই দিকে যায়,
তাহলে তার নেগেটিভ নিশ্চয়ই অপোজিট হবে। সেখানে দেখো অলরেডি আমরা এখানে ভি এটাকে এইদিকে লিখে দিয়েছি, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এটা হচ্ছে মাইনাস ভি এ। এই মাইনাস সাইনটা শুধু মাথায় রাখবে, ডাইরেকশনকে বোঝাচ্ছে, এর ম্যাগনিটিউডের উপর কোনো ইফেক্ট পড়বে না। অর্থাৎ এখানকার ম্যাগনিটিউড যদি ভি এ হয়, এটাও ম্যাগনিটিউড কিন্তু ভি এ, এর ম্যাগনিটিউড মাইনাস ভি নয়। তাই এই কথাটা যেন মাথায় থাকে, ম্যাগনিটিউড এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, ম্যাগনিটিউড চেঞ্জ হবে না, এটা কিন্তু মাথায় রাখবা প্লিজ, কোনো রকম ম্যাগনিটিউড চেঞ্জ হবে না। ডাইরেকশনটা চেঞ্জ হলো বলে আমি মাইনাস লিখছি, ক্লিয়ার হয়েছে? ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে। আর এই অ্যাঙ্গেলটাকে তুমি জাস্ট ভুলে যাও, এটা বাদ দাও, তোমাদের বই যেমন আছে আমি সেরকম বুঝি, অ্যাঙ্গেলটা কিছু নয়, ক্লিয়ার হচ্ছে? আই হোপ বোঝাতে পেরেছি। তাহলে এখন বলো তো, যদি এই ভি এর সাথে ভিবির অ্যাঙ্গেল আলফা হতো, এখন তো এদিকে ভি এ আর নাই, ভি এ কোন দিকে হয়েছে? এইদিকে হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা কাজ করবে সেটা নিশ্চয়ই 180 মাইনাস আলফা হবে, হ্যাঁ না বলবা প্লিজ? তাহলে এখন দেখো ভিবি এদিকে কাজ করছে আর ভি এ এইদিকে কাজ করছে, আর তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত স্যার? 180 মাইনাস আলফা। তাহলে তাদের যদি আমি রিলেটিভ ভেলোসিটি বা তাদের যদি লব্ধি বার করতে চাই, লব্ধি, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টর লব্ধি বার করতে গেলে আমাকে কি একটা সামান্তরিক কনফিগার করতে হবে, হ্যাঁ না বল প্লিজ? তাহলে আমাকে একটা সামান্তরিক কনফিগার করতে হবে, এবং সেই সামান্তরিকের কর্ণটাই আমার কি প্রকাশ করবে? লব্ধিকে প্রকাশ করবে, যেটা এখানে আমরা ভিবি দিয়ে লিখছি, তোমাদের বই যেহেতু ওমেগা লেখা আছে আমি ওমেগা দিয়ে লিখছি, সো এটাকে ওমেগা ভেক্টর আমরা বলবো। তাহলে এই ওমেগা ভেক্টরটাকেই আমরা এখানে রিপ্রেজেন্ট করাবো কি? অ্যাজ এ রিলেটিভ ভেলোসিটি। সো এই ওমেগা ভেক্টর শুড বি ইয়োর রিলেটিভ ভেলোসিটি। আই হোপ ব্যাপারটা বোঝাতে চেষ্টা করলাম। তাহলে ওমেগা ভেক্টরটাকে আমি এখানে রিলেটিভ ভেলোসিটি বলার চেষ্টা করছি, আই হোপ বুঝতে পারছি ব্যাপারটা, কোনো সমস্যা অ্যারাইজ করেনি। তাহলে এখন ওমেগার মান কত হবে স্যার? সো ম্যাগনিটিউড যদি বার করতে চাও, তো ইউ একটা, সরি, ভি এ একটা ভেক্টর, তাহলে ভি এ স্কোয়ার, ভিবি আর একটা ভেক্টর ভিবি স্কোয়ার, প্লাস 2 ভি এ ভিবি। আমি বলেছি ম্যাগনিটিউড একই রাখো, কারণ অ্যাঙ্গেলটাকে আমি করে দিয়েছি 180 মাইনাস আলফা, সো এখানে লিখে দেবো আমি কস অফ 180 মাইনাস আলফা। কোন তল বল? কস 180 মাইনাস আলফার ভ্যালু কত হয়? চলো, বাহ, ভেরি গুড, অঙ্কে তুমি পিএইচডি করবা। ভি এ স্কোয়ার, পাগলা, 180 থাকলে চেঞ্জ হয়, ভি এ বি স্কোয়ার প্লাস, এবার বল কস 180 মাইনাস আলফা মানে কত হবে? মাইনাস কস আলফা, হ্যাঁ না বলবি প্লিজ? অল সাইনে পড়ে আছে, ক্লিয়ার? হ্যাঁ না বলবি প্লিজ? দেখ, অল এখানে সব পজিটিভ, এখানে শুধু সাইন পজিটিভ, তাহলে কস 180 মাইনাস আলফা মানে এখানে পড়ে আছে, তাহলে এখানে কস নেগেটিভ, এখানে আবার কস কি হয়ে যায়? পজিটিভ, থার্ড কোয়াড্রান্টে, তাহলে প্লাসের জায়গায় আমরা কি অবভিয়াসলি লিখে দেবো? মাইনাস। তো মাইনাস 2, প্লিজ দেখবে, 2 ভি এ ভিবি কস আলফা। তাহলে এইটা হচ্ছে আমার সেই রেজাল্ট্যান্ট ভেলোসিটি। প্লিজ রাট্টা মারবে না, মুখস্থ করবে না। কেন বলছি? কেন? দেখো এই সিচুয়েশনটা তোমার অন্য প্রবলেমে অন্যরকম আসবে, এই প্রবলেম এরকম। সো প্লিজ লজিক বোঝো, আমি বারবার বলছি এখানে লজিক বোঝো। লজিকটা কি হচ্ছে, কিভাবে করছি আমি? এই ফর্মুলা দিলাম মানে অঙ্ক হয়ে গেল না, ওরম হবে না। প্রবলেম বিভিন্ন রকম অ্যারাইজ করবে, বিভিন্ন টাইপের প্রবলেম আসবে। তো এই ফর্মুলা মেনে নিলাম, চলো এবার দেখছি রিলেটিভ ভেলোসিটি। এই ভাববাই না কোনোদিনও, কারণ কোন অ্যাঙ্গেলে কাকে কি ছুটছে, কোন সিচুয়েশন দিয়েছে তুমি কিছুই জানো না। সো সিচুয়েশন ওয়াইজ প্রবলেম আমাকে নিজের মতো করে ভাবতে হবে। তার জন্য অবশ্যই রিলেটিভ ভেলোসিটির ক্ষেত্রে ডায়াগ্রামটা এঁকে নেওয়াটা আমি খুব বুদ্ধিমানের কাজে বলবো, যে ইফ ইউ ড্র ডায়াগ্রাম যদি এঁকে নাও সব থেকে ভালো হয়, বুদ্ধিমান, তাহলে তুমি বুঝতে পারবে যে ব্যাপারটা কি চলছে। ওকে, এবার আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতাম, ভালো করে শুনবা প্লিজ, এই অ্যাঙ্গেলটাকে থিটা বলতাম, তাহলে দেখো আমরা যদি সেই অ্যাঙ্গেল মনে করতাম যেটাতে আমরা ইউজ করেছিলাম ট্রায়াঙ্গেল ল, তাহলে মনে করতে পারবে এইটা ছিল থিটা, হ্যাঁ না বলবা? এইটা ছিল স্যার এ ভেক্টর, এটা কি ছিল? বি ভেক্টর। তখন আমরা লিখেছিলাম স্যার ট্যান থিটা মানে, প্লিজ মনে করবে, একটু ভুলে গেছো বলে আমি বুঝিয়ে দিচ্ছি, বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, যেখানে আলফাটা দুটো ভেক্টরের মধ্যবর্তী কি ছিল? অ্যাঙ্গেল। চলো এখানে ভাবো, এখানেও কি এইটা যদি থিটা হয়, দেখো তো এইটা কি সেই এর মতো কাজ করছে, হ্যাঁ না বলবা? তার মানে আমি ভিবিটাকে অ্যাজ ইফ ভাবতে পারি এ, হ্যাঁ না বলবা প্লিজ? আর দেখো তো এইটা যদি ভি হয় তাহলে এইটাও তো স্যার ভি এ, হ্যাঁ না বলবা? তাহলে এইটা যেটা ভি এ সেটা অ্যাজ ইফ দেখো বি এর মতো কাজ করছে, দেখতে পাচ্ছ? তার মানে এই ইকুয়েশনে যেখানে বি আছে সেই জায়গাটায় কি ইউজ করবো স্যার? ভি এ, হ্যাঁ না বলবা প্লিজ? আর যেখানে এ আছে সেখানটাতে অ্যাজ ইফ মনে হবে ভিবি ইউজ হবে, হ্যাঁ না বলবো প্লিজ? কম্পেয়ার করে দেখে নাও তুমি, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আমার উচিতই না এটা বুঝিয়ে দেওয়ার, কারণ তুমি এটা বুঝে গেছো অলরেডি। ট্যান থিটা মানে কেন হচ্ছে, কি করে হচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে আমি থিটা চয়েস করেছি মানে দেখো এইটা হবে এ, এইটা হবে বি, বুঝতে পারছো ব্যাপারটা? এইটা কি হবে আর, মনে পড়ছে?
তাহলে আমি যদি এখন এখানে লিখতে চাই, তাহলে এটাকে পুরো মিটিয়ে দিলে কি লিখবো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কম্পেয়ারটা রেখে দিচ্ছি আমি। তো ট্যান থিটা সমান লিখতে পারবা তুমি ট্যান থিটা সমান বি সাইন আলফা। কি বললাম, বি মানে এটা কি হবে ভি এ, তাহলে আমরা লিখবো ভি এ, কিন্তু সাইন আলফা লিখবো না, কি লিখবো স্যার সাইন। অ্যাঙ্গেলটা কত আছে স্যার 180 মাইনাস আলফা, হ্যাঁ না বলো প্লিজ, অ্যাঙ্গেলটা কত আছে 180 মাইনাস আলফাই তো আছে, দেখো অ্যাঙ্গেল কিন্তু চেঞ্জ হয়নি, 180 মাইনাস আলফা আছে। বাই কি লিখবো তাহলে বি সাইন আলফা বাই এ, এ কত ছিল স্যার ভিবি, হ্যাঁ না বলবা প্লিজ, প্লাস কত লিখবো ভি এ, কত লিখবো cos অফ 180 মাইনাস আলফা। প্লিজ দেখবে একটু, এটা ঠিক আছে, হ্যাঁ না বলবে প্লিজ। তাহলে বলো সাইন 180 মাইনাস আলফা কত হয় সাইন আলফা, হ্যাঁ না বলবে প্লিজ। সাইন 180 মাইনাস আলফা মানে সাইন আলফা, আর পজিটিভই হবে কারণ অল সাইনে বসে আছো। তার মানে এটা কত হয়ে যাবে স্যার ভি এ সাইন আলফা, ভি এ সাইন আলফা বাই ভিবি, কিন্তু এটা কি হয়ে যাবে মাইনাস ভি এ কস আলফা, এটাই হয়ে যাচ্ছে তোমার ট্যান থিটা, এটা হয়ে যাচ্ছে ট্যান থিটা। সো ডাইরেকশন এন্ড ম্যাগনিটিউড দুটোই তুমি এখান থেকে বার করে নিতে পারবে। আবার বলছি রাট্টা মারবে না, মুখস্থ করবে না, এখান থেকে মুখস্থ করে অঙ্ক হবে না, এখান থেকে মুখস্থ করে অঙ্ক হবে না, অঙ্ক বুঝবো কি বলতে চেয়েছে, কি রকম অঙ্ক দিয়েছে, আমরা নেক্সট দিন ডিপিপি করাবো, তখন তোমাদের আইডিয়া আসবে যে আচ্ছা এইভাবে প্রবলেমগুলোকে অ্যারাইজ করবো বা বুঝবো, তার আগে কিন্তু বুঝতে পারবো না। ক্লিয়ার হচ্ছে, আই হোপ বুঝতে পেরেছি, কোনো সমস্যা হয়নি, এতদূর ক্লিয়ার আছে, বুঝতে পেরেছো। তাহলে ম্যাগনিটিউড কি করে বার করতে হবে বুঝতে পারলাম। এখান থেকে একটা সিম্পল কথা মাথায় রাখবো, কি যার সাপেক্ষে বেগ বার করতে হবে তাকে কি করবা তুমি নেগেটিভ, বাস তাহলে গল্প শেষ তোমার। যার সাপেক্ষে বেগ বার করতে হবে তাকে তুমি করবা নেগেটিভ, তাহলে তোমার অঙ্ক হয়ে গেল, আর কিছু নাই, কোন রকমের সমস্যা আই হোপ অ্যারাইজ করেনি। চলো এরকমই একটা বাস্তব প্রবলেম হচ্ছে আমাদের রেন প্রবলেম। দেখবে যখন উপর থেকে বৃষ্টি পড়ে তখন কি হয়, ছাতাটাকে সোজা না ধরে ট্যারা ধরতে হয়, যদি আমি হাঁটা চলা করি বা দৌড়াই একটু, বা অ্যাজ ইফ দৌড়ালে মনে হবে মুখে বৃষ্টিটা তির্যক ভাবে এসে লাগছে, কিন্তু এটা তো মনে হচ্ছে, রিয়েলিটিটা হচ্ছে না। যদি বায়ু প্রবাহ না হয়, যদি বায়ু প্রবাহ একদমই না হয়, তাহলে বৃষ্টি তো সোজা পড়বে, বৃষ্টি তো সোজা পড়বে, আর আমি কি হবে চুপচাপ দাঁড়িয়ে থাকলে মাথায় বৃষ্টি পড়বে। কিন্তু আমিও যদি দৌড়াই তাহলে এখন আমার সাপেক্ষে বৃষ্টির বেগ চেঞ্জ হবে, কিন্তু যে গ্রাউন্ড অবজারভার দূর থেকে দেখছে সে দেখবে কি আরে বাবা ও দৌড়াচ্ছে বৃষ্টি টপ টপ করে উপর থেকে পড়ছে, হ্যাঁ না বলো, সে এটাই দেখবে যে তুমি দৌড়াচ্ছ বৃষ্টি, ও দেখবে না যে বৃষ্টি টেরা পড়ছে, ও গ্রাউন্ড অবজারভার, ও তো বৃষ্টিকে আকাশ থেকে দেখছে এইতে পড়ছে, বৃষ্টি নামক কোনো মেয়ে নয় কিন্তু, হ্যাঁ জল, তো এভাবে দেখবে ও, তাই না। তো কনসিডার করো যে একজন ব্যক্তি এরকম ভাবে দৌড়াচ্ছে এদিকে, সো ইউ ভেক্টর নিয়ে একজন ব্যক্তি এভাবে দৌড়াচ্ছে, জাস্ট ইমাজিন করো, আর বৃষ্টি কোন দিক দিয়ে পড়বে সোজা উপর থেকে পড়ছে, এটা গ্রাউন্ড অবজারভারের মতে বৃষ্টি সোজা উপর থেকে পড়ছে, এইভাবে বৃষ্টি পড়ছে, এটাকে বললাম ভেক্টর। এটা হচ্ছে রেন, বৃষ্টি পড়ছে এদিক দিয়ে, আর এই দিকে হচ্ছে ম্যান, কোন একটা ব্যক্তি বা বস্তু দৌড়াচ্ছে এদিকে। এখন কি বললাম, তাহলে নিশ্চয় এখন বৃষ্টিতে এইভাবে পড়তো আর দৌড়াতাম আমি, তাহলে ছাতাটা এইভাবে রাখতাম, দেখবে যদি বাবার পেছনে বা কারোর পেছনে সাইকেলে বসো তখন বলবে কি বৃষ্টি পড়লে ছাতাটা একটু ট্যারা করে ধর, কখনো বলবে না সোজা করে ধরতে। তার পিছনে লজিক হয়তো তিনি জানেন না, তুমি জানবে দিয়ে শেখাবে তাকে গিয়ে, দেখো এগুলো হয় কারণে হয়, বাট রিজনটা কি এবার আমরা দেখছি। তাহলে আমি এখন কার ভেলোসিটি দেখবো, কে বৃষ্টি কে বেঁকে চলছে, বৃষ্টিটা বেঁকে পড়ছে, তাহলে আমার সাপেক্ষে বৃষ্টির বেগ দেখবো, বৃষ্টির সাপেক্ষে আমার বেগ দেখে বৃষ্টিকে আমি বোঝাবো থরি না আমার বেগ কি চলছে না চলছে। তাহলে কোনোদিনও রেন প্রবলেমে আমার সাপেক্ষে বৃষ্টির বেগ বার করার দরকার আমাকে কোনোদিন পড়বেই না। কেন পড়বে না, অ্যাকচুয়ালি পড়ে না, তার কারণ কি আমার সাপেক্ষে বৃষ্টির বেগ দেখে আমি কি করবো, আমার সাপেক্ষে বৃষ্টির বেগ দেখবো, কিন্তু বৃষ্টির সাপেক্ষে আমার বেগ দেখে কি হবে, বৃষ্টি কি থই বুঝবে যে ওই ব্যক্তি কিভাবে চলছে না চলছে। তাই এটা কোনোদিনই হয় না যে বৃষ্টির রেসপেক্টে আমার ভেলোসিটি দেখবো রেনের এতে, আমি সবসময় ম্যানের রেসপেক্টে রেনের ভেলোসিটিকে দেখবো, তাই না। তো যদি ম্যানের রেসপেক্টে রেনের ভেলোসিটিকে তুমি দেখতে চাও তাহলে অবভিয়াসলি ম্যানের ভেলোসিটিকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে, হ্যাঁ না বলবা প্লিজ। সেজন্য ইউ ভেক্টরকে আর ইউ রাখতে পারবো না, ইউ ভেক্টর অবভিয়াসলি কোন দিকে কাজ করবে স্যার এইদিকে, দ্যাট ইজ মাইনাস ইউ ভেক্টর। এগেন মাইনাসটা শুধুমাত্র ডাইরেকশনকে প্রকাশ করছে, ম্যাগনিটিউড তার উপর কোনো ইফেক্টেড পড়বে না। তুমি এটা কোনোদিনই ভাববে না যে এইদিকে ব্যক্তি দৌড়াচ্ছিল 20 মিটার পার সেকেন্ড, এখন ব্যক্তি দৌড়াচ্ছে -20 মিটার পার সেকেন্ড, মানে স্যার এই তো -20 কমে গেল না, মাইনাসটা শুধুমাত্র ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে আর কিচ্ছু নয় বাবা, প্লিজ দেখবি। এবার বলো তাহলে একটা ভেক্টর এদিকে কাজ করছে আর একটা ভেক্টর উপর থেকে নিচে কাজ করছে, তাহলে এদের রেজাল্টেন্ট কি করে বার করবো না, তো স্যার এখান থেকে একটা সামান্তরিক ড্র করেন, এখানে সামান্তরিক হবে না এখানে রেক্ট্যাঙ্গেল হবে, বুঝতে পারছো যেহেতু দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, দেখতে পাচ্ছ দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত আছে স্যার 90 ডিগ্রি। ইজ ইট ওকে অর নট প্লিজ বলবে। তার মানে এখানে যেটা আমরা আগের কোশ্চেনে আলফা চয়েস করছিলাম, এখানে সেই আলফাটা কত আছে বলো তো 90 ডিগ্রি। ইজ ইট ওকে অর নট প্লিজ বলবে, আলফাটা 90 ডিগ্রি আছে।
তাহলে আলফা তো 90 ডিগ্রি আছে, তাহলে নিশ্চয় এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয় তাহলে তাদের যে রেজাল্ট্যান্ট ভেক্টর ডব্লিউ, সেই ডব্লিউটা ইজিলি লিখতে পারবো কি, যে দুটো ভেক্টর যদি পরস্পর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে অবভিয়াসলি তাদের যে রেজাল্ট্যান্ট হবে সেটা নিশ্চয়ই এইটাই হয়, হ্যাঁ না বলো? কারণ cos 90 পার্টটা কি হয়ে যায়, 0। এবার বলো, বৃষ্টিটা এই দিক দিয়ে মনে হচ্ছে পড়ছে, এটা কি রিয়েল ভেলোসিটি? নো, এটা মনে হচ্ছে, তাহলে এটা তো রিলেটিভ ভেলোসিটি। এবার এইখানটাতে তোমার বন্ধু বা তুমি দাঁড়িয়েছিলে এই জায়গায়, জাস্ট ইমাজিন করো এই জায়গায় দাঁড়িয়েছিলে, আর তাহলে বৃষ্টি অ্যাজ ইফ মনে হবে এই দিক থেকে এসে পড়ছে, তাহলে আমব্রেলাটা নিশ্চয়ই এইভাবে না দিয়ে আমব্রেলাটা কিভাবে দেবে সে, এইভাবে, দেখতে পাচ্ছ একটা, তবেই তো সে বৃষ্টি ফোঁটাটাকে আটকাতে পারবে, হ্যাঁ না বুঝতে পেরেছি না বলবে আমাকে, ক্লিয়ার হয়েছে না হয়নি বলবে। তাহলে দেখো এই ম্যানের সাপেক্ষে এখন মনে হচ্ছে বৃষ্টিটা এই দিক দিয়ে পড়ছে, কিন্তু যে গ্রাউন্ড অবজারভার সে কি দেখবে, সে সোজাই পড়ছে দেখবে, তাই না? শুধু সে দেখবে ছাতাটাকে টানা নিয়ে বসে আছে। ক্লিয়ার হয়েছে? ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ। এবার বলো যদি ট্যান থিটা বার করতে হয় তাহলে যে কোনো এক জায়গায় থিটা নিয়ে নাও, এইটা থিটা নিয়ে নাও, তাহলে বলো ট্যান থিটা কত হবে? স্যার ট্যান থিটা মানে তো আমরা জানি লম্ব বাই ভূমি, তো লম্ব মানে কি, এইটা ইউ হলে এটাও ইউ, এগেইন বারবার বলছি এটা কিন্তু ম্যাগনিটিউড, তাহলে ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, ভূমি কোনটা, এটা ভি, তাহলে ট্যান থিটা মানে কত হয়ে যাবে, ইউ বাই ভি। এখান থেকে তুমি থিটা বার করে নিতে পারবা, হ্যাঁ না বলবে প্লিজ। তাহলে তুমি ডাইরেকশনও পেয়ে যাবা, হ্যাঁ না বলবে প্লিজ, আর তার সঙ্গে তুমি কি পাবা, ম্যাগনিটিউড ডাব্লিউটাও, দুটোই পাওয়া গেল। বুঝতে পেরেছো? বারবার বলছি সেম প্রবলেম এরকম নাও আসতে পারে, তোমাকে হয়তো আপেক্ষিক বেগটাই বলে দিল বায়ু প্রবাহ হচ্ছে, বায়ু প্রবাহ হওয়ার জন্য সে দৌড়াচ্ছে আর ছাতাটাকে সোজা রেখে তাকে দৌড়াতে হচ্ছে। এবার ভাবো তো আজব সমস্যা, মানে দৌড়াচ্ছে আর ছাতা সোজা রেখে দৌড়াচ্ছে যাতে করে সে বৃষ্টিকে অ্যাভয়েড করতে পারে, তাহলে রেন নিশ্চয় সোজা পড়ছে না, হ্যাঁ না বলবা? বুঝতে পারছো? রেন তখন কি হচ্ছে, কোনো না কোনো অ্যাঙ্গেল করে পড়ছে, তখন সিনারিও আমার চেঞ্জ হয়ে যাবে। আমরা এরকম প্রবলেম দেখবো, চিন্তা করো না নেক্সট দিন টিপিতে। আজকে যেহেতু অনেক থিওরি করাতে হবে সেজন্য আজকে আমি কোনো কোশ্চেন চয়েস করিনি, আমার উচিত ছিল এগুলো কোশ্চেন করিয়ে দেওয়া, কিন্তু কোশ্চেন করাতে গেলে আমার কোশ্চেন অ্যানালাইজ করতে সময় লেগে যাবে। সেজন্য আমি চাই যে দুদিন পরই তো আবার ক্লাস আছে, সোম মঙ্গল বুধ, তো একদিন পরই ক্লাস আছে, সো সেই ক্লাসে তোমরা এই থিওরিগুলো আশা করছি সব কমপ্লিট রেডি করে আসবে যাতে করে আমার ডিপিপি রেডি হয়ে যায়। আই হোপ রেন ম্যান প্রবলেম বুঝাতে পারলাম কি ঘটনা ঘটলো। রিলেটিভ অ্যাক্সেলারেশন নিয়ে একটু আলোচনা করবো। রিলেটিভ অ্যাক্সেলারেশনটা সোজা, ধরো কোনো একটা বডি আছে, কোনো একটা বস্তু আছে এ, তার অ্যাক্সেলারেশন এদিকে কাজ করছে এ এ, আবার ধরো আর একটা বডি এদিকে আছে, তার অ্যাক্সেলারেশন কাজ করছে এ বি। প্লিজ শুনবে, পাশের জনের সাথে গল্প করো না বাবা। তাহলে বলো বি এর সাপেক্ষে এ এর অ্যাক্সেলারেশন সেম জিনিস, তাহলে আমরা যদি বার করতে চাই রিলেটিভ অ্যাক্সেলারেশন অফ বি উইথ রেসপেক্ট টু এ, কত হবে তাহলে? স্যার এটা হবে ইউবি, সরি এ বি মাইনাস কত হয়ে যাবে এ এ। নিশ্চয়ই এবার লজিকটা বুঝতে পারো, ও বাবা স্যার সেম সেম, হ্যাঁ না বলবে প্লিজ। তার মানে রিলেটিভ ভেলোসিটি আর রিলেটিভ অ্যাক্সেলারেশন কি সবই লজিক্যালি সেমই আছে। দেখো বুঝতে পারছো ব্যাপারটা নিশ্চয়ই। এখান থেকে আমরা একটা জিনিসের খুব সুন্দর ব্যাখ্যা দিতে পারি। আমরা ছোটবেলা থেকেই পড়ে আসি যে পতনশীল বস্তুর কোনো ওজন থাকে না, হ্যাঁ না বলবা প্লিজ? এটা পড়েছো নিশ্চয়ই, সরি এইটাও পড়ানো হয়, গ্যালিলিওর সূত্র মনে আছে ক্লাস 8-এ? ওখানে বলেছিলাম পতনশীল বস্তুর কোনো ত্বরণ হয় না বা তার ওজন হয় না। চলো ওজনের কনসেপ্ট একটু ভাবো তো। ওজন মানে কি স্যার? ওজন মানে হচ্ছে mg। দেখো কোনো বডির m তো 0 হতে পারে না, ইট ক্যান নেভার বি 0, হ্যাঁ না বলবে প্লিজ? ইবাটা তো 0 হতে পারে না, তো যদি ওজন কোনোদিনও 0 না হতে পারে অবভিয়াসলি দেয়ার শুড বি জি 0। এবার জি বা কি করে 0 হয় স্যার? কারণ জি তো পৃথিবী সবসময় টানছে, তাহলে এখানে যে জিটার কথা বলা হচ্ছে পড়ন্ত বস্তু বা যে পড়ছে তার জি কিন্তু রিয়েল জি নয়। কি জি এটা বলতো? রিলেটিভ জি। ইজ ইট ওকে অর নট? চলো কনসিডার করি, ভাবি। ভাবো আমি কি কোশ্চেনটা বোঝাতে পেরেছি, রাইজ করতে পেরেছি মাথায়? যে আমি যখন একটা বস্তুকে ফেলে দিচ্ছি এখান থেকে উপর থেকে, তখন আমরা বলি তার ওজন 0। যেমন তোমরা আর্কিমিডিসের নীতিতে পড়েছো, কোনো একটা বডি যদি কোনো একটা লিকুইডের মধ্যে ফ্লোট করে তার কিন্তু আপাত ওজন অ্যাপারেন্ট ওয়েট হচ্ছে 0, তেমনি কোনো একটা ফ্রি ফল বডি উপর থেকে পড়ে যাচ্ছে একটা বডি, তার কিন্তু অ্যাপারেন্ট ওয়েট 0 হয়ে যায়, তার ওয়েট 0 হয়ে যায়। কেন হচ্ছে সেটা তো আমরা বোঝাতে চাইছি, চলো দেখো ব্যাপারটা। তো সেম লজিকটা ভাবো, একটা বডি ফ্রি ফল হচ্ছে, নিজে থেকেই পড়ছে বডিটা। এবার কোন একটা বডি আকাশ থেকে যখন পড়বে সে নিশ্চয় গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিয়েই পড়বে, হ্যাঁ না বলো? এখানে তো আমি ছুরি নিয়ে কিছু করিনি, তাহলে কোন একটা বডি যখন ফ্রি ফল হচ্ছে সে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে, তাই না? তো এর অ্যাক্সেলারেশন কিন্তু জি। আমরা কনসিডার করে নিচ্ছি এ এ তার অ্যাক্সেলারেশন হচ্ছে জি। ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ? এবার এবার এ পড়ছে, আর পৃথিবীর নিজস্ব অ্যাক্সেলারেশন কি জি আছেই, হ্যাঁ না বলবে প্লিজ? পৃথিবীর নিজস্ব অ্যাক্সেলারেশন তো জি আছে।
এবার আমি যখন এখানে বসে আছি, ভাবো, আমি গ্রাউন্ড থেকে দেখছি না, আমি এর ভেতরে বসে গেছি, ধরো অ্যান্টম্যানের মতো আমি ছোট হয়ে গেছি, দিয়ে আমি এই জায়গাটায় চেপে গেছি, চলো বসবো। এবার আমি নিজেকে ভাবছি যে আমি এখানে বসে আছি, এবার ভাবছি আমি কি হচ্ছে ঘটনাটা, বা অ্যাজ ভাবতে পারো যে ওই বক্সটাই তুমি। তো এবার যদি হয় তাহলে আমি দেখবো কি আমার সাপেক্ষে বা এই পড়ন্ত বস্তুর সাপেক্ষে কি ঘটনা ঘটছে। তো যদি আমি এর সাপেক্ষে অ্যাক্সেলারেশন বার করতে চাই, তাহলে নিশ্চয়ই এর অ্যাক্সেলারেশন মাইনাস এই অ্যাক্সেলারেশনটাকে বাদ দিতে হবে, হ্যাঁ না বলো প্লিজ। তাহলে আমরা যদি এদের দুটোর অ্যাক্সেলারেশনটাকে বাদ দিই, তাহলে স্যার জি মাইনাস জি কত হয়ে যায় বলতো? এখানে কি তাই ছিল জি জিরো। তবে দেখো এখানে যে কনসেপ্টটা আমরা নিই সেটা অ্যাকচুয়ালি রিলেটিভ অ্যাক্সেলারেশনের কনসেপ্ট নিয়ে, আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? বুঝতে পেরেছো? তাহলে ভাবো একটা লিফট যে কিনা, ভালো করে শোনো, যে কিনা ওপর থেকে পড়ছে, তার মাথায় যে তার ছিল সেই তারটা কোন রকম ভাবে কেটে গেছে, লিফটের যে ওয়্যার হয়, তাহলে সেই লিফটের ভেতরে থাকা সেই বডিটা কোনো ওজন ফিল করতে পারবে না। কারণ কি, লিফট নিজেও জি অ্যাক্সেলারেশন নিয়ে পড়ছে, তোমার ভেতরে থাকা ব্যক্তি সেও কি করছে, জি অ্যাক্সেলারেশন নিয়ে নামছে, অ্যাজ ইফ মনে হবে যে সে ফ্লোট করছে, হ্যাঁ না বলো প্লিজ। সে তার ওজন ফিলই করতে পারবে না। এটা আমরা লজ অফ মোশনে পড়াবো, এনএলএম এ এটা পড়াবো কনসেপ্টটা। ইজ ইট ক্লিয়ার হয়েছে? কেন? তো আমরা এটাকে রিলেটিভ মোশনের কনসেপ্ট দিয়ে আলোচনা করলাম, আই হোপ ভালোই লাগলো। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো, তাহলে রিলেটিভ অ্যাক্সেলারেশন বুঝতে পারলাম। চলো, মোশন অফ এ বোট অ্যান্ড এ রিভার। রিভারের মধ্যে আমরা একটা বোট চালাবো। আগে কনসেপ্ট চয়েস করি। কনসিডার কর যে আমার কাছে কোনো একটা রিভার আছে, নদী আছে। এই রিভারের যে লেংথ বা রিভার বেড যেটাকে বলে, নদীর দুই প্রান্তের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে এল। কনসিডার কর। এবার ধর নদী স্রোতহীন, নদী তো স্রোতহীন হয় না, বাট আমি ধরে চলছি নদী স্রোতহীন, একটু পরে স্রোত দিয়ে দিব নদীকে, তো নদী স্রোতহীন এটা ধরে চল। এবার যদি আমি এখান থেকে কোনো একটা নৌকাকে ছাড়তে চাই, এবার ধর নৌকাকে ছাড়তে চাইলাম, নৌকা এইখানটাতে পৌঁছাবে, দিস ইজ ইউর পয়েন্ট বি, দিস ইজ ইউর পয়েন্ট এ, এ থেকে বি পয়েন্টে পৌঁছাতে চাইছে নৌকাটা। তাহলে নৌকা সোজা বেরিয়ে যাবে। সোজা কেন বেরোতে পারবে? বিকজ তার আশেপাশে কোনো ভেলোসিটি, কিছু ভেক্টর নাই, ওকে প্রভাবিত করতে পারছে না। অ্যাজ ইফ মনে করো যে, ভাবো যে আমি সোজা দৌড়াবো, তো আমার আশেপাশে যদি কোনো কিছু না থাকে, মানে হাওয়া বাতাস কিছু না থাকে, আমি সোজাই যাবো। অ্যাজ ইফ ভাবো প্রচন্ড ঝড় এদিক দিয়ে বইছে, আর তুমি এভাবে সোজা দৌড়াতে চাইছো, তুমি সোজা পৌঁছাবে না, তুমি বেঁকে গিয়ে চলে যাবে, হ্যাঁ না বলবে প্লিজ। কারণ তোমাকে ওদিক দিয়ে ঠেলছে, এখানে আশেপাশে এরকম কিছু নেই, তাহলে সোজা পৌঁছে যাবে ওই জায়গাটায়। তাহলে আমি যদি সোজা ওই জায়গাটায় পৌঁছে যাই, তাহলে আমার এখানে যে টাইম লাগবে, সেই টাইমটা নিশ্চয়ই, যদি ভেলোসিটি অফ দ্য বোট হয় বি, তাহলে অবভিয়াসলি স্যার এল বাই ভি চলে যাবে, এই টাইমে পৌঁছে যাবো, হ্যাঁ না বলবো প্লিজ। এটা এইটাকে বাংলা ভাষায় বলা হয় আড়াআড়ি, মানে প্রস্থ বরাবর সোজা চলে গেলাম, মানে লেংথের সাথে পারপেন্ডিকুলার সোজা বেরিয়ে গেলাম। এটা কখন? যখন ভেলোসিটি অফ দ্য রিভার বা ভেলোসিটি অফ ওয়াটার, রিভারের তো ভেলোসিটি হয় না, ভেলোসিটি অফ ওয়াটার কত হয়? জিরো। নদীর জলের বেগ জিরো, কোনো নদী জলের স্রোত নেই, এরকম অনেক ক্ষেত্রে পুকুর টুকুরের কথা ভাবতে পারো, জাস্ট ইমাজিন। কিন্তু আমরা ভাবছি যে নদীতে যদি স্রোত চলে আসে, তাহলে সেম সিনারিটাকে আমি চেঞ্জ করবো এবার, অ্যাজ ইফ এতদূর কোনো সমস্যা হয়নি। এখন আমি যদি সিনারিওটা একটু দেখতে চাই, কনসিডার করো যে নদীতে অবভিয়াসলি স্রোত এইদিকে বইছে, ইউ ভেক্টর, নদীর স্রোত, জলের স্রোত। এবার তুমি নৌকা চালাচ্ছ, নৌকা তুমি এই দিক দিয়েই চালাচ্ছ, হ্যাঁ আমি এইখানেই যাব, তোমার সাধ্য নাই যে তুমি এখানে পৌঁছাতে পারবা, ক্ষমতা নাই। কেন ক্ষমতা নাই? কারণ দেখো তুমি সামনের দিকে এগোচ্ছ আর তোমাকে এদিক দিয়ে আস্তে আস্তে ঠেলছে, হ্যাঁ না বলো? তাহলে তুমি নিশ্চয়ই এক পা এগোবে এইদিকে, আবার তার সাথে কিছুটা এইদিকেও এগিয়ে যাবে, তাহলে অ্যাজ ইফ মনে হবে এই দুটোর কি হবে, রেজাল্ট্যান্ট বরাবর তুমি এগোবে, হ্যাঁ না বলবে প্লিজ। তাহলে এদের রেজাল্ট্যান্ট কি হবে স্যার? প্লিজ এখানে একটা কি করুন, প্যারালেলোগ্রাম ড্র করুন, এইটা হচ্ছে তোমার রেজাল্ট্যান্ট ভেক্টর, এটাকে ডাব্লিউ বলছি, তাহলে অবভিয়াসলি তুমি এই বরাবর পালিয়ে যাও। সেই জন্য দেখবা নদীতে যে নৌকার ঘাটগুলো হয় সেটা সোজাসুজি হয় না, কোনাকুনি হয়, প্লিজ বোঝাতে পেরেছি নিশ্চয়ই, নদীর স্রোতের দিকে হয়, তাহলে সুবিধা হয়। উল্টো দিকে যাওয়া যাবে না? হ্যাঁ যাবে, স্টিমারে তো অবভিয়াসলি যাওয়া যাবে, কেন যাবে না? আমি যত মানে ইঞ্জিন দহন করবো অসুবিধা নেই, বাট তো আমি সোজা যেতে পারবো, যেখানে ইচ্ছা যেতে তো পারবোই। আমি বোঝাতে চাইছি যে আমি যদি সোজা এরকম ভাবে যেতাম, তাহলে আমি এখানে গিয়েই পৌঁছাতাম, এটা হচ্ছে লজিক আমার। এবার ভাব ইউ এর ভ্যালু যত বেশি হবে, এটা দূরত্ব আরো তত বাড়বে, হ্যাঁ না বলবি প্লিজ। ইউ যত স্রোত কম হবে, তত আমি এইদিকে পৌঁছাবো, বুঝতে পারছি ব্যাপারটা। আর ইউ
যদি একদম জিরো হয় তাহলে এখানে না পৌঁছে কোথায় পৌঁছে যাবো? এখানে পৌঁছে যাবো। হ্যাঁ না বলবি প্লিজ। একদম ঠিক আছে, সমস্যা। তাহলে আমি রেন প্রবলেম যেমন আলোচনা করলাম, রিভার বোট প্রবলেমটাকে সেরকম ভাবে বোঝানোর চেষ্টা করছি। বাট আমাদের এখানে দুটো কোশ্চেন আছে। কি কোশ্চেন? মিনিমাম ডিস্টেন্স আর মিনিমাম টাইম নিয়ে। মিনিমাম ডিস্টেন্স আর মিনিমাম টাইম নিয়ে। চল মিনিমাম ডিস্টেন্সের কথা আগে ভাব। বলতো নৌকা দুটো বা নৌকার ক্ষেত্রে মিনিমাম ডিস্টেন্স কভার করতে হবে। তাহলে এইটা তো কোনোদিনই মিনিমাম ডিস্টেন্স হবে না, বুঝতে পারছিস নিশ্চয়ই। মিনিমাম ডিস্টেন্স আর এইটাই হবে, এর থেকে তো মিনিমাম কিছু হতে পারে না। মানে নৌকাকে আমি সোজা আড়াআড়ি ক্রস করবো। তাহলে মিনিমাম ডিস্টেন্স এখানে নিশ্চয়ই কত হবে স্যার? মিনিমাম ডিস্টেন্স অবভিয়াসলি কত হবে আমার? এ বি। এইটা হচ্ছে আমার মিনিমাম ডিস্টেন্স। এখানে আমাকে এ বি ক্রস করতে হবে। এবার জাস্ট ভাব যে একটা নদীতে আমাকে আড়াআড়ি ভাবে এ বি ক্রস করতে হবে, এ বি ক্রস করতে হবে, এই জায়গাটা আমাকে ক্রস করতে হবে। কিন্তু নৌকার বেগ তো এদিকে চলছে রে ভাই অলরেডি। তাহলে আমি যদি কোনো দিনও সোজা যাই ভাই, জীবনে যেতে পারবো না। হ্যাঁ না বল, ও আমাকে টেনে এখানে নিয়ে চলেই যাবে। আরে সোজা না গেলেও কিছুটা দূর তো নিয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে? নৌকার ভেলোসিটির ডাইরেকশন চেঞ্জ করতে হবে। হ্যাঁ না বলবি প্লিজ। দেখ আমি যদি অ্যাজ ইফ ভাবি যে নৌকাকে আমি এই দিকে চালাবো, ভালো করে বোঝার চেষ্টা করবি। তাহলে এই দিকে যদি নৌকাকে আমি চালাই, তাহলে এই দিকে বেগ এই, তাহলে এদের দেখ একটা রেজাল্টেন্ট ভেক্টর লাইক দিস এরকম কাজ করবে। হ্যাঁ না বলবি প্লিজ। যাতে করে এই দুটো ভেক্টরের জন্য রেজাল্টেন্ট ভেক্টরটা এইদিকে হয়ে যায়, আমি অ্যাজ ইফ এইদিকে যেতে পারবো। বোঝাতে পেরেছি নিশ্চয়ই। তাহলে আমি আড়াআড়ি ক্রস করার জন্য, আমি ধরো একটা রিভার এসে যে আমি আড়াআড়ি ক্রস করব, স্রোত এইদিকে, তা আমি এই দিক বেক করে চলবো। হ্যাঁ না বলবো প্লিজ। তাহলে এদিক বেক করে চললে কি হবে? অটোমেটিক ট্রেনে আমাকে এদিকে নিয়ে চলে আসবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে মিনিমাম ডিস্টেন্স কভার করার জন্য আমাকে এই শর্তটা মেনটেন করতে হবে। ইজ ইট ওকে অর নট? চলো তাহলে বোঝো ব্যাপারটা কত শর্ত। তাহলে আমি অ্যাজ ইফ ভাবতে পারি যে এই অ্যাঙ্গেলটা থিটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে অবভিয়াসলি এইটা ইউ হলে বুঝতে পারছো এইটাও কত হবে? ইউ হবে। হ্যাঁ না বলবি প্লিজ, তাই না? এটা ইউ হলে ওটাও ইউ হবে। প্লিজ বুঝতে পারছি নিশ্চয়। ঠিক আছে, আঁকা হয়নি, আর একটু ট্যারা হয়ে যাবে। যাও, এটা ইউ হলে এটা ইউ হবে। দেখে মনে হচ্ছে বড় ছোট, বাট অ্যাকচুয়ালি তো তাই হবে। সামান্তরিক হলে ছোট বড় হয়েছে আঁকা, বাট সামান্তরিক হলে তো সেম হবে। তাহলে এটা ইউ হলে স্যার এটাও তো ইউ। এবার বল ইউ কাজ করছিল এইদিকে আর এইদিকে ইউ কাজ করছে, তাহলে এটা বুঝতে পারছিস মাইনাস ইউ। তাহলে এটা নিশ্চয়ই নদীর স্রোতের সাপেক্ষে কার বেগ? নৌকার বেগ। হ্যাঁ না বলবি প্লিজ। কার সাপেক্ষে? নদীর স্রোত। কেন? তাকেই দেখো নেগেটিভ করা হয়েছে। হ্যাঁ না বলবা প্লিজ। বুঝতে হবে ব্যাপারটা? তাহলে আমরা এখন ভেলোসিটি অফ দ্য বোট এটা ভাবতে পারি। আচ্ছা এটা যদি ভি হয়, আচ্ছা এটা যদি থিটা হয়, এর কি একটা কম্পোনেন্ট এদিকে পাওয়া যাবে রে? ভি কস থিটা। হ্যাঁ না বলবি প্লিজ। বুঝতে পারলি ব্যাপারটা? তাহলে তাকাবে, তাহলে ভি কস থিটা ভেলোসিটি নিয়ে এদিকে যাবে ও। তাহলে এখান থেকে একটু ক্রস করতে যদি তার টাইম লাগে টি, তাহলে অবভিয়াসলি টি সমান কত হবে? এল বাই ভি কস থিটা। বল মিনিমাম ডিস্টেন্স কভার করার জন্য এটা কি তার টাইম লাগবে? হ্যাঁ না বল। তো এটা মাথায় রাখবা, দিস ইজ দ্য টাইম। এটা হচ্ছে টাইম, অ্যাকচুয়ালি টাইম টু কভার মিনিমাম ডিস্টেন্স। সো মিনিমাম ডিস্টেন্স কভার করার জন্য এই টাইমটা লাগবে। ইট ইজ নট আ মিনিমাম টাইম, নো 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 নো, ইটস নট মিনিমাম টাইম, ইট ইজ অ্যাকচুয়ালি দ্য টাইম রিকোয়ার্ড টু কভার মিনিমাম ডিস্টেন্স। ন্যূনতম দূরত্ব ক্রস করার জন্য এইটা তার দরকার। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এল বাই ভি কস থিটা হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? নিশ্চয়ই বুঝতে পারছি। ক্লিয়ার? এবার আমরা থিটাটাকে কি করে বার করবো স্যার? অবভিয়াসলি স্যার ট্যান থিটা ইকুয়াল টু কত হবে? ইউ বাই ভি বা ইউ বাই ডাব্লিউ। তাহলে এটা যদি থিটা হয় ইউ বাই কত হবে? ডাব্লিউ, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? বা সাইন থিটা মানে কত হবে? লম্ব বাই অতি ইউ বাই ভি, সেখান থেকে বার করে নিতে পারবো। তো আমরা এখান থেকে সাইন থিটা চয়েস করে নিতে পারি, দ্যাট ইজ লম্ব বাই অতি, তাহলে ইউ বাই ভি এখান থেকে বার করে নিতে পারবো থিটার ভ্যালু। সো উই ক্যান পুট দিস ভ্যালু হিয়ার, বুঝতে পারবো। এবার যদি আমি মিনিমাম টাইমের কথা বলি, বলতো মিনিমাম টাইম, তো মিনিমাম টাইম ক্রস করতে থাকে, এটা তো মিনিমাম টাইম হবে না। মিনিমাম টাইম পেতে গেলে এদিকে দেখ, টাইমটা মিনিমাম হতে গেলে নিচের পার্টটা কি হতে হবে বলতো? ম্যাক্সিমাম। হ্যাঁ না বলবি প্লিজ। সো আমি যদি এই ইকুয়েশনটাকে একটু ফলো করে টাইমটাকে বলতে চাই, ভাই টাইম আমি চাইছি মিনিমাম, তাহলে অবভিয়াসলি স্যার ভি কস থিটাকে তুমি কি করবা? ম্যাক্সিমাম। এবার ভিটাকে যদি ফিক্সড রাখো, ভি চেঞ্জ করবো না, নৌকাকে একটা নির্দিষ্ট বেগ নিয়ে চালাবো, কেন? তুমি বলো স্যার ভিকে বাড়াবো, আবে ভি বাড়াবি তো ডিজেল পেট্রোল তো বেশি লাগবে, তুই এটাও তো ভাব। ভিকে যা ইচ্ছা তাই তো ভেলোসিটি দিতে পারিস না, কারণ একটা স্টিমার বা নৌকার বেগ নির্দিষ্ট। তুমি স্কুটি কিনেছো, স্কুটির ভেলোসিটি ম্যাক্সিমাম কত? আচ্ছা 95 চলবে, 90 চলবে, 100 চলবে, সেখান থেকে তুমি নিশ্চয়ই এক্সপেক্ট করবে যে 150 কিলোমিটার তাকে চালাবো, সম্ভবই না।
তাই না? তো তার একটা লিমিট আছে। বাট আমরা কস থিটাটাকে নিয়ে ইন্টারেস্টিং। কস থিটাটা ইন্টারেস্টিং কেন স্যার? কারণ কস থিটার ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু তো হয়। তাহলে আমি যখন পুরোটাকে ম্যাক্সিমাম করতে চাইবো, আমার টার্গেট হবে কস থিটা কত হয়ে যাবে স্যার? ম্যাক্সিমাম। আর কস থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত হয় স্যার? 1। তাহলে cos থিটার ভ্যালু ম্যাক্সিমাম যদি 1 হয়, তাহলে অবভিয়াসলি স্যার cos থিটা শুড বি ইকুয়াল টু নাথিং বাট cos কত হবে? 0 ডিগ্রি। তাহলে থিটা কত হয়ে যাবে? 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি মানে অ্যাজ ইফ মনে হবে নৌকাকে তোর এই দিক দিয়েই চালাতে হবে, হ্যাঁ না বল? তার মানে নৌকাকে এই দিক দিয়ে চালালে তুই মিনিমাম টাইমে পৌঁছাতে পারবি, আর মিনিমাম ডিস্টেন্সে চালাতে গেলে নৌকাকে এই দিকে চালাতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? এবার বল, দুটো ঘাট যদি এপার এপার এরকম থাকে তাহলে কি আমি চালাতে পারবো? হ্যাঁ স্যার, আমি এই অ্যাঙ্গেল করে চালিয়ে দিব, তাহলে বেরিয়ে যাবে। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার? আমি ছোটবেলায় এটা বুঝতাম না, যখন আমার দিদির বাড়ি যেতাম মুর্শিদাবাদে, রঘুনাথগঞ্জে দিদির বাড়ি, ঠিক আছে? তো সেখানে কি হতো, গঙ্গায় এপার ওপার যেতে হতো, ঠিক আছে? যদি কেউ দেখিস, এবার দেখতাম অনেক সময় কি হতো, এপার ওপারের ঘাট কোনো কোনো ঘাটে কি হতো, ধর এই ঘাট থেকে এই ঘাট যেতে হবে, ভাব এই ঘাট থেকে এই ঘাট যেতে হবে, তখন কি হতো, ও সোজা চালাতো, দেখতাম অটোমেটিক এখানে পৌঁছে গেছে। কিন্তু ধর এমন জায়গায় যেতে হতো যে এখান থেকে ওপার যেতে হবে, তখন দেখতাম নৌকাটাকে টিল্ট করে দিত এদিক দিয়ে, আগে ঘুরিয়ে চালাতো, তো এই দিক দিয়ে চালাতে গিয়ে এখানে পৌঁছে যেত। আমি শুধু এটা তখন বুঝতাম না যে কি ব্যাপার, একটা চালাচ্ছে সোজা তো ওইখানে পৌঁছে যাচ্ছে একটা, জাস্ট আমি এইটুকু বুঝতে পারতাম না তখন ছোটবেলায়। 5-6 হবে তখন, হয়তো বা 6-7 এরকম। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? বুঝতে পেরেছি ব্যাপারটা? আই হোপ বোট রিভার টাইম প্রবলেম ক্লিয়ার। ওকে, আবার বলছি, রাটটা মেরে হবে না, প্রবলেম বুঝতে হবে, কি কোশ্চেন দিয়েছে এর ওপর ভিত্তি করে হবে। আমি শুধুমাত্র বেসিক গুলোকে বোঝাচ্ছি, আচ্ছা এইগুলো এরকম এরকম হয়। ইজ ইট ওকে? ক্লিয়ার হয়েছে সবার? চলো মোশন অফ প্রজেক্টাইল বোঝানোর চেষ্টা করছি আমরা, এটা একটু সময় নেবে। হ্যাঁ, কোনো সমস্যা আমাদের রিলেটিভ ভেলোসিটি নিয়ে? আই হোপ একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাওয়া উচিত কি ঘটনা ঘটলো। ক্লিয়ার? আমরা ডিপিপিতে প্রবলেম নেক্সট দিন পড়াবো। চলো এবার মোশন অফ প্রজেক্টাইল নিয়ে আমরা কি আলোচনা করলাম, যে কোনো একটা বডিকে যদি কোনো একটা অ্যাঙ্গেল নিয়ে ছোড়া হয়, তাহলে সে যদি আবার তোমার হাতে না ফিরে আসে, অবভিয়াসলি অ্যাঙ্গেল করেছিল তো হাতে ফিরবে না, এরকম মোশনকে বলা হয় মোশন অফ প্রজেক্টাইল। যেখান থেকে বস্তুকে ছোড়া হচ্ছে তাকে বলা হয় পয়েন্ট অফ প্রজেকশন। পয়েন্ট অফ প্রজেকশন। আর এটাকে বলা হয় প্রজেক্টাইল। যেমন ধর তুই কখনো ডিসকাস বা জ্যাভেলিং থ্রো করেছিস, ওই জ্যাভেলিংটাকে বলা হয় প্রজেক্টাইল, ওকে ছুড়ছি, আর ওর মোশনটাকে আলোচনা করবো, সেই জন্য মোশন অফ প্রজেক্টাইল। মোশন অফ প্রজেক্টাইল মানে এটা যদি জ্যাভেলিং হয়, জ্যাভেলিংকে ছুড়বো লাইক নীরজ চোপড়া, পারবো না, বাট এটাকে বলছি আমরা প্রজেক্টাইল, আর এর মোশনটাকে আমরা আলোচনা করছি বলে এটাকে বলছি প্রজেক্টাইল মোশন। যেমন কোন একটা মোশন আমরা 1 ডাইমেনশনে আলোচনা করছিলাম বলে তাকে বলছিলাম কি 1 ডাইমেনশন মোশন। প্রজেক্টাইল মোশন ইজ এ 2 ডিমেনশন মোশন, বাট এই মোশনটা আন্ডার গ্র্যাভিটি। ভাই প্লিজ এটা মাথায় রাখবা, ইট ইজ আন্ডার গ্র্যাভিটি। গ্র্যাভিটির আন্ডারে এটা হচ্ছে 2D মোশন। যেমন ধরো তুমি যদি কোনো জায়গায় সার্কুলার মোশন দেখো, সার্কুলার মোশন ইটস অলসো এ 2D মোশন, এটা অলসো ইজ এ 2D মোশন, বাট এটা গ্র্যাভিটির আন্ডারে হতে পারে, না হতে পারে। বাট প্রজেক্টাইল মোশন দেখো একটা গ্র্যাভিটির আন্ডারে এরকম পাথ ফলো করছে। তো আমরা পাথ সব নিয়ে আলোচনা করব। চলো এদিকে ভাবি। তো অ্যাজ ইফ ভাবতে পারো যে একটা প্রজেক্টাইলকে দুটো অ্যাক্সিসের মাঝে ছোড়া হচ্ছে। অ্যাজ ইফ ভাবতে পারো এই দিকটাকে আমি এক্স অ্যাক্সিস বলছি, এই দিকটাকে ওয়াই অ্যাক্সিস বলছি। সো দিস ইজ ইওর এক্স অ্যাক্সিস, দিস ইজ ইওর ওয়াই অ্যাক্সিস, এভাবে ভাবতে পারো। এবং তুমি অ্যাজ ইফ ভাবতে পারো এইটা হচ্ছে হরাইজন্টাল, বুঝতে পারছো ব্যাপারটা, আর এটা হচ্ছে ভার্টিক্যাল। হরাইজন্টাল ভার্টিক্যাল, আমি এরকম ভাবছি হরাইজন্টালের রেসপেক্টে তাকে আলফা কোণে ছোড়া হচ্ছে, কারণ তোমাদের বই সব আলফাই দেওয়া আছে। সো হরাইজন্টালের রেসপেক্টে তাকে আলফা কোণে ছোড়া হচ্ছে। তাহলে বলো ইউ এর নিশ্চয়ই একটা কম্পোনেন্ট এদিকে পাবা, কোষানি কত হবে এদিকে কম্পোনেন্টটা, এটা যদি আলফা হয়, এটা যদি ইউ হয়, এদিকে কত হবে ইউ কস আলফা, এদিকে কত হবে ইউ। এই ইউ সাইন আলফাটা দেখো ওয়াই বরাবর কাজ করছে, সেজন্য আমি এটাকে বলছি ইউ ওয়াই, কত হবে স্যার ইউ সাইন আলফা। এবার ডাইরেকশন এসো, প্লিজ বুঝবে। আমরা যখন ডাইরেকশন চয়েস করি, এই দিকে বলি পজিটিভ, এই দিকে বলি নেগেটিভ, ওপরে গেলে বলি পজিটিভ, নিচে নামলে বলি নেগেটিভ। চলো এটুকু মনে আছে নিশ্চয়ই সবার, ঠিক? চলো ভাবো ইউ ওয়াই ওপরে উঠছে, তাহলে নিশ্চয়ই ইউ সাইন আলফা কি হবে স্যার পজিটিভ। এবার ভালো এই দিক বরাবর চলছে, তাহলে এটা তো এক্স অ্যাক্সিস বরাবর চলছে, সেজন্য এটা নাম দিলাম ইউএক্স, নাম দিলাম ইউএক্স, মানে এটা এক্স বরাবর ভেলোসিটি। সো ইউএক্স কত আমি এখানে লিখছি, ইউএক্স কত স্যার ইউ কস আলফা। এটাও নিশ্চয়ই পজিটিভ হবে, হ্যাঁ না বলবে প্লিজ। ওকে, কোনো সমস্যা? ওকে স্যার। বলো যে বডিটা এখান থেকে ছুটছো তার উপর তো গ্র্যাভিটি কাজ করবে রে ভাই নিচে, হ্যাঁ না বলবা, জি তো নিচে কাজ করবে।
এই জিটা কোন দিকে কাজ করছে স্যার? ওয়াই অ্যাক্সিস বরাবর নিচে, হ্যাঁ না বলো? তাহলে নিশ্চয়ই ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু কাজ করছে সেজন্য অ্যাক্সিলারেশন অ্যাক্রস ওয়াই, হ্যাঁ না বলো? অ্যাক্সিলারেশন অ্যাক্রস ওয়াই বা অ্যাকর্ডিং বা সেই ডিরেকশন ওয়াই বরাবর কি হবে? প্লাস জি হবে না স্যার, কি হয়ে যাবে? কারণ নিচে নামছে মাইনাস হয়ে যাবে। সো অ্যাক্সেলারেশনটা এই দিক বরাবর কাজ করছে, বলো তো এই দিক বরাবর কি কোনো অ্যাক্সেলারেশন কাজ করছে? না স্যার, কোনো গ্র্যাভিটি তো শুধু নিচে কাজ করছে, এদিকে কোনো অ্যাক্সেলারেশন নাই। তাহলে অ্যালং দ্য এক্স অ্যাক্সিস তোমার কোনো অ্যাক্সেলারেশন নাই, সেটা জিরো। সো এই চারটে তথ্য কিন্তু আমার রেডি চাই, হ্যাঁ, করার জন্য প্লিজ। কারণ এই জায়গায় কোনো তথ্য অসুবিধা হলে আমাকে বলো। ইউ ওয়াইটা হলো ইউ সাইন আলফা, ওয়াই অ্যাক্সিস বরাবর যাচ্ছে। আর দেখো এক্স বরাবর যাচ্ছে বলে দেখা লিখছি ইউ কস আলফা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই চোখে, ইউ এর কম্পোনেন্ট গুলোকে ভেঙে নিলাম। আর দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যাক্সেলারেশন কাজ করছে, গ্র্যাভিটি নিচে কাজ করছে মাইনাস জি স্যার। আর এক্স বরাবর তো কোনো অ্যাক্সেলারেশন নাই, থাকলে বলো আমাকে কোথায় আছে, বলো তুমি আছে কি, বলো কোশ্চেন কি ছিল বলো? তুই বলছিস তো কোশ্চেন ক্লিয়ার হয়ে গেল তাই তো? ওকে, তাহলে এক্স বরাবর তো কোনো অ্যাক্সেলারেশন নাই, সো এক্স জিরো হয়ে গেল। আই হোপ কোনো সমস্যা হলো না, ক্লিয়ার, আর কিচ্ছু নয়। এবার আমরা শুধু মনে রাখবো যে বডিকে যখন ওপরে ওঠানো হচ্ছে, তো বডিকে যখন ছুড়ছি, জাস্ট ভাবো এরকম ভাবে একটা বডিকে ছুড়ছি, তো যখন বডিটাকে জাস্ট ছোড়া হচ্ছে তখন সেই বডিটার উপর দুটো ভেলোসিটি কাজ করছে, একটা এইদিকে একটা এইদিকে। তাহলে নিশ্চয় এই জায়গাটায় বডিটার উপর যখন ওপরের ভেলোসিটি কাজ করছে তার কাজ হচ্ছে ওপরে তোলা, আর এই দিকের ভেলোসিটিটা কি হচ্ছে? সামনে ঠেলে দিচ্ছে। মানে একটা বডিকে যখন তুলছি বা ছুড়ছি তখন কি হচ্ছে? উঠছে সরছে, উঠছে সরছে, উঠছে সরছে। তাহলে কি হবে? বডিটা দেখো মোশনটা এরকম হয়, বুঝতে পারছো ব্যাপারটা? অ্যাজ ইফ তাদের লব্ধি বরাবর যাবে, দেখতে পাচ্ছ ব্যাপারটা? বুঝতে পারছি ব্যাপারটা? তাদের লব্ধি বরাবর যাচ্ছে, হ্যাঁ না বলবে প্লিজ? লব্ধি বরাবর যাচ্ছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সেই জন্য বডিটার মোশন এরকম হয়। তার মানে যখন আমি ওপরে উঠাবো বডিকে তখন শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর গুলোকে ভাব, যখন বডিকে এই দিকে পাঠাবো তখন শুধু এক্স বরাবর ভাববো। মানে কি, এই দিকের মোশনে শুধু এক্স কম্পোনেন্ট নেবো, ওপরের মোশনকে ওয়াই কম্পোনেন্ট নেবো, বাস, তাহলে খেলা শেষ। কারণ বডি এট এ টাইমে এক্স ওয়াই দুটোই কভার করছে। ইজ ইট ওকে? কোনো ব্যাপার নাই। চলো ম্যাক্সিমাম হাইট বার করি। ম্যাক্সিমাম হাইট মানে স্যার এইটা, এইটা হচ্ছে তুমি ভাবো ম্যাক্সিমাম হাইট, এর থেকে তো বেশি ম্যাক্সিমাম হাইট নাই স্যার। তার মানে বডিকে ছোড়া হয়েছে, বডি এখানে গেছে, তার মানে অ্যাজ ইফ ভাবতে পারো বডি হাইট ওপরে উঠেছে এইচ ম্যাক্স, তুমি এরকম ভাবতে পারো যে স্যার বডিটা এত দূর উঠেছে, হ্যাঁ না বলবে প্লিজ? ইজ ইট ওকে অর নট? তাকাবে। আর ওপরের দিকে তোমার কি কাজ করছিল বলো তো? ইউ সাইন আলফা। তার মানে শুধু এখানে ওয়াই কম্পোনেন্ট চয়েস করবো, হ্যাঁ না বলবে? এখানে এক্স কম্পোনেন্টের কোনো গুরুত্ব নাই, কারণ মোশনটা দেখো ওয়াই বরাবর হচ্ছে। সো as the motion is along y axis, x components are not required। দরকারই নাই ভাই, যেহেতু y বরাবর চলছো, x বরাবর তোমার কোনো কম্পোনেন্ট দেখার দরকারই নাই। ইউ নিড নট টু রিকোয়ার দ্য কম্পোনেন্টস অফ x অ্যাক্সিস, বিকজ তুমি y বরাবর মোশনটাকে নিয়ে ভাবছো। এবার বলো, ম্যাক্সিমাম হাইটে যখন পৌঁছে গেছে বেটা এইচ ম্যাক্স এই জায়গাটায়, তখন তার ভেলোসিটি কত হবে বলতো? কে পারবি? এই জায়গাটায় এসে তার ভেলোসিটি কত হবে? জিরো। ভেরি গুড। এবার বল কোন ভেলোসিটিটা জিরো? ইউ ওয়াই জিরো হবে না ইউ এক্স জিরো হবে? ভেরি গুড, ইউ ওয়াই জিরো হয়ে যাবে, হ্যাঁ না বলবি? কিন্তু ইউ এক্স কি জিরো হয়েছে? না। দেখ এই বরাবর কিন্তু ইউ এক্স কাজ করছে বলেই তো বডি এদিকে নামছে, হ্যাঁ না বলবি প্লিজ? ইজ ইট ওকে অর নট? সো ম্যাক্সিমাম হাইটে কখনো কিন্তু এক্স কম্পোনেন্ট জিরো হয় না, অর্থাৎ ইউ এক্স এর ভ্যালু কোনো জায়গায় কমপ্লিট জিরো হবে না। ও এই জায়গায় গিয়ে ইউ ওয়াই জিরো হয়ে গেছে, হ্যাঁ না বলবি প্লিজ? তাহলে আমি কি এখন ম্যাক্সিমাম হাইট বার করার জন্য একটা সিম্পল ফর্মুলা লিখতে পারবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, হ্যাঁ না বল? বা আমরা এটা লিখতে পারবো প্লাস 2as, হ্যাঁ না বল? এই ফর্মুলা। কিন্তু আমরা ভাবছি কোন দিক বরাবর? ওয়াই বরাবর। সেজন্য আমরা জাস্ট একটা করে সাফিক্স ইউজ করে নিচ্ছি, ভি ওয়াই স্কোয়ার ইউ ওয়াই স্কোয়ার এ ওয়াই এস ওয়াই। বুঝতে পারলি ব্যাপারটা? যেহেতু ওয়াই বরাবর। এটা কে বুঝতে পারিসনি বলবি আমাকে? ফর্মুলাটা কি ছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2s, কিন্তু যেহেতু ওয়াই বরাবর আবে সেই জন্য আমি বোঝানোর জন্য ভি ওয়াই ইউ ওয়াই এ ওয়াই লিখলাম। বুঝাতে পেরেছি ব্যাপারটা? বুঝাতে পেরেছি ব্যাপারটা? রেওয়ান বুঝতে পেরেছো? এবার বলো, ভি ওয়াই মানে অন্তিম বেগ, তাহলে স্যার এখানে ওয়াই বরাবর অন্তিম বেগ কত? তুমি এক্ষুনি বলেছো, কত হবে স্যার? তাহলে স্যার জিরো স্কোয়ার। কি বুঝিসনি বলবি? আর ওয়াই বরাবর ইউ ওয়াই, স্যার ইউ ওয়াই তো একটু আগে বলে দিলেন, কত হয়? ইউ সাইন আলফা। কোনো সন্দেহ আছে বলবে প্লিজ?
প্লাস 2 এ ওয়াই কত স্যার? এ ওয়াই তো স্যার মাইনাস জি আর এস ওয়াইটাকে আমরা এইচ ম্যাক্স বলছি, ম্যাক্সিমাম হাইট। কোনো সন্দেহ আছে বলবে প্লিজ আমাকে, কোনো সন্দেহ আছে? আছে? নাই। তাহলে বলো তো আমি কি লিখতে পারবো? 2g h max মানেই হয়ে যাচ্ছে স্যার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, হ্যাঁ না বলো প্লিজ। তাহলে h max মানে কত হবে স্যার? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত হয়ে যাবে? এইটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা, এটা মনে রাখতে হবে প্লিজ, এইটা যেন মেমোরিতে থাকে। কোনো সন্দেহ নাই স্যার? কোনো সন্দেহ বলো? ইউ স্কোয়ার ভি ওয়াই এর হোল স্কোয়ার, ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউ ওয়াই স্কোয়ার। ও দেখতে একই রকম লাগছে না? না, ভি এর মাথাটা দেখবি এরকম রাখি সবসময়, ভিটাকে এরকম করি আমি সবসময়, এটা ভি আর ইউ হচ্ছে এরকম। যাও জিজ্ঞেস করে নিবি, অসুবিধা হলে। চলো এত ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা বলো, এটা তো হলো, কোনো সমস্যা নাই। আচ্ছা বলো তো এখান থেকে এত দূর উঠতে তো টাইম লেগেছে তার, এটাকে কি আমরা বলতে পারবো টাইম অফ অ্যাসেন্ট? হ্যাঁ না বলবে প্লিজ। উত্থান কাল, হ্যাঁ না বলবা? উঠলো ওপরে, তাহলে ওপরে উঠলো এত হাইট, তো টাইম টি লাগলো তার, ধরো। তো আমি টাইম অফ অ্যাসেন্ট কে টি এ লিখছি। সো টাইম অফ অ্যাসেন্ট যদি টি এ হয়, তাহলে এগেন আমি আরেকটা ফর্মুলা লিখতে পারবো স্যার, ভি ওয়াই ইকুয়ালস টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি এ। কেন স্যার? টাইম অফ অ্যাসেন্ট, হ্যাঁ না বলবা প্লিজ। ফর্মুলাটা কি মনে আছে? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, শুধু ওয়াই বরাবর হচ্ছে বলে ওয়াই লিখেছি, হ্যাঁ না বলবা প্লিজ। স্যার টি এর ওপর ওয়াই লিখেননি কেন? আমি টাইম অফ অ্যাসেন্ট লিখছি, মানে কি উত্থান কাল, ওকে উপরে উঠতে কত সময় লেগেছে সেটার ভ্যালু বলছি আমি টি এ। চলো এখান থেকে টি এটাকে বার করি তাহলে। তাহলে ভি ওয়াই তো জিরো হবে কারণ ম্যাক্সিমাম হাইটে উঠেছে, হ্যাঁ না বলবে প্লিজ। এখানে গিয়ে তো ভি ওয়াই জিরো, তো স্যার জিরো সমান ওপরে উঠছে ইউ সাইন আলফা মাইনাস জি টি এ। তাহলে এখান থেকে কি লিখতে পারবা? টি এ সমান ইউ সাইন আলফা বাই জি, হ্যাঁ না বাবা। তার মানে টাইম অফ অ্যাসেন্ট হচ্ছে কত স্যার? ইউ সাইন আলফা বাই জি, হ্যাঁ না বলবে প্লিজ। মানে উঠতে লাগলো সময় কত? ইউ সাইন আলফা বাই বাবা। নামতে কত সময় লাগবে তাহলে? ইউ সাইন আলফা বাই জি, এটা কি বুঝিয়েছিলাম যে যত সময় লাগবে উঠতে, নামতেও তত সময় লাগবে। সো টাইম অফ অ্যাসেন্ট শুড বি টাইম অফ ডিসেন্ট, উঠতে যত সময় লাগবে নামতেও তত সময় লাগবে। তাহলে টাইম অফ ডিসেন্ট হচ্ছে কত? ইউ সাইন আলফা বাই জি। তাহলে বলতো ভালো করে বুঝবি, ভালো করে বুঝবি, এখান থেকে এত দূর যেতে সময় লাগলো ইউ সাইন আলফা বাই জি, আবার এখান থেকে নামতেও কত লাগলো, তাহলে টোটাল টাইম কত হবে স্যার? 2u সাইন আলফা বাই কত হবে? জি। এটাকে বলা হয় টাইম অফ ফ্লাইট, অর্থাৎ টোটাল টাইম যতক্ষণ সে হাওয়ায় ছিল। বুঝতে পারছো ব্যাপারটা? ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ, ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ। তাহলে টোটাল টাইম অফ ফ্লাইট কতক্ষণ বেটা হাওয়ায় ছিল, কত হলো? 2u সাইন আলফা বাই জি, 2u সাইন আলফা বাই জি। ভার্টিক্যাল মোশনের ক্ষেত্রে না আমার দুটো ফর্মুলা মনে পড়ে যাচ্ছে স্যার। যখন ভার্টিক্যাল মোশন পড়ান, ভার্টিক্যাল মোশন, তখন আপনি কিন্তু এইচ ম্যাক্স সমান লিখিয়েছিলেন ইউ স্কোয়ার বাই জি, আর টাইম অফ ফ্লাইট কত স্যার? 2u বাই জি। এখানে দেখুন স্যার একটা করে সাইন আলফা চলে এসেছে, হ্যাঁ না বলো? মানে যখন ভার্টিক্যাল মোশন হচ্ছিল, ওপরে উঠছিল, তখন ইউ ছিল না, কি ছিল? শুধু ইউ সাইন আলফা ছিল না, কি ছিল? শুধু ইউ, তাই ইউ বসিয়ে দিয়েছি। আর এখন ভার্টিক্যাল মোশনে ইউ নাই, কি আছে? ইউ সাইন আলফা, সেই জন্য ইউ সাইন আলফা বসিয়ে দিয়েছি, হ্যাঁ না বলবে প্লিজ। তার মানে ভার্টিক্যাল মোশন বা উল্লম্ব গতির ফর্মুলা সেমই আছে, শুধু প্রজেক্টাইলে সেটা ইউ সাইন আলফা আছে বলে সেইগুলোতে কি লিখে দিয়েছি? ইউ সাইন আলফা। ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ। ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পেরেছো ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? কোনো ডাউট বলবে? যেমন ধরো এই আলফা, তাই না? আলফা গুলোর জন্য হয়েছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? বুঝতে পেরেছি ব্যাপারটা? প্লিজ এটা থিটা নয় কিন্তু আলফা হবে, হ্যাঁ? কোনো সমস্যা বলবে? ক্লিয়ার? চলো এবার আমরা বার করবো রেঞ্জ অফ প্রজেকশন। রেঞ্জ বলতে বোঝায় এখান থেকে এতটা, এটাকে বলবো তার রেঞ্জ, এটাকে বলবো তার রেঞ্জ, এটা হচ্ছে তার রেঞ্জ। চলো রেঞ্জ বার করি, রেঞ্জ অফ প্রজেকশন। আচ্ছা বলো তো এখান থেকে এত দূর যেতে তার কত সময় লাগলো স্যার? টি সমান মুখস্থ আছে আমার 2u সাইন আলফা বাই জি, এটাকে মুখস্থ রাখতে বলেছি। তাহলে
এই প্রজেক্টাইলটা যখন এখান থেকে এত দূর পৌঁছাচ্ছে, তাহলে নিশ্চয়ই আমরা ভাবতে পারি স্যার এখান থেকে এইটুকু সে পৌঁছেছে টি টাইমেই। হ্যাঁ না বলবে প্লিজ। কেন, ওপর থেকে যাক বা নিচ দিয়ে যাক, ও তো পৌঁছেছে এখানে। তাহলে এখানকার ভেলোসিটি ইউ এক্স, এখানকার ভেলোসিটি ইউ এক্স কত, ইউ কস আলফা, ইউ কস আলফা। আর টাইমটা কত, টি। আর এইদিকে তোমার অ্যাক্সেলারেশন কত আছে স্যার, 0। তাহলে আমি যদি সিম্পল কথা লিখি যে এস এক্স ইকুয়ালস টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার, এই ইকুয়েশনটা কি এখানে ভ্যালিড করা যেতে পারে? যে অতিক্রান্ত দূরত্ব এস এক্স, এই যে এই দূরত্বটা ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এবার বলো এস এক্স মানে কি স্যার, এই দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা কি বলছি, রেঞ্জ। রেঞ্জকে আমরা আর দিয়ে লিখি, সেজন্য আমরা এখানে আর লিখবো। বুঝতে পারছি ব্যাপারটা? দেখো এস এক্স মানে অতিক্রান্ত দূরত্ব, দেখতে পাচ্ছ তো। টাইমটা কত, এই তো টাইম। এবার বলো ইউ এক্স কত স্যার, ইউ এক্স তো ইউ কস আলফা, তাহলে স্যার ইউ কস আলফা। আর টি মানে কত, টি মানে হচ্ছে 2u সাইন আলফা বাই জি প্লাস বলো তো হাফ এ এক্স কত হয় 0, একটু আগে কি বুঝিয়ে দিয়েছি, এক্স 0 ইন্টু টি স্কোয়ার। তার মানে রেঞ্জ দাঁড়ালো তোমার কত, প্লিজ দেখবে, ইউ বাই জি ইন্টু 2 সাইন আলফা, ইচ্ছা করে লিখলাম আমি এরকম করে, কস আলফা। কেন, ট্রিগোনোমেট্রি এটা একটা রিলেশন দেয় আমাদেরকে। হ্যাঁ না বলবো প্লিজ, 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা, ও ইউ স্কোয়ার। হ্যাঁ সরি, এত ভয় পাচ্ছিস কেন, বল বাবা লিখিনি। বলছে না, আমি ভুলও হতে পারি নাকি, ইউ স্কোয়ার এরকম হলো। এবার 2 সাইন আলফা কস আলফা মানে কত, সাইন 2 আলফা, নিশ্চয়ই বুঝতে পারছো। সো রেঞ্জ শুড বি ইকুয়ালস টু, মুখস্থ করে নেবে ফর্মুলাটা প্লিজ, ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, দিস ইজ ইয়োর রেঞ্জ, দিস ইজ ইয়োর রেঞ্জ, এটা হচ্ছে আমার রেঞ্জ। কোনো সন্দেহ বলবে প্লিজ আমাকে। কোনো সন্দেহ আছে, নেই? এনি ডাউট? ক্রিস্টাল ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে একদম, কোনো সন্দেহ? চলো আমি এবার আলোচনা করব ম্যাক্সিমাম রেঞ্জ, ম্যাক্সিমাম রেঞ্জ নিয়ে। বলো কুন্তল, ম্যাক্সিমাম রেঞ্জের এখান থেকে কন্ডিশনটা কি হতে পারে, আর কখন ম্যাক্স আমরা লিখতে পারবো বলো দেখি। এবার জি মিনিমাম, তুমি পৃথিবীর কে হে যে জি কে মিনিমাম করতে পারবা? ভগবান নাকি পবন, পবন দেব যে না জি কে আমি কমিয়ে দেবো? জি কনস্ট্যান্ট, হাতে দিতে পারবি না। বল আর চল ইউ, স্যার ইউ কে বাড়ালে পরে আর বাড়বে, হ্যাঁ এটা ট্রু, ইট ইজ ট্রু। কিন্তু ইউ এর তো একটা লিমিট আছে, নীরজ চোপড়ারও তো একটা লিমিট আছে, এর থেকে জোরে ছুটতে পারবে না, হাত ভেঙে বেরিয়ে যাবে। ইউ তো আনলিমিটেড হতে পারে না ভাই। ইয়েস, তাহলে সাইন 2 আলফা ম্যাক্সিমাম হবে। হ্যাঁ না বল প্লিজ। তাহলে আর ম্যাক্স তখনই হবে যখন স্যার সাইন 2 আলফার ভ্যালু ম্যাক্স হবে। হ্যাঁ না প্লিজ বলবি একটু। তাহলে সাইন 2 আলফার ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়, 1। বুঝতে পারলি তো, সাইনের ভ্যালু ম্যাক্সিমাম কত হয়, 1, আর মিনিমাম কত, 0। -1 বলিস না, মেরে ফেলবো, 0 হয়। -1টা কি হয়, কোয়াড্রেটের জন্য হয়, নেগেটিভ সাইনটা ডিরেক্ট করে, কোনোদিনই তার ভ্যালু -1 নেগেটিভ নয়, হ্যাঁ তার ভ্যালু অ্যাকচুয়ালি মড। চলো ক্লিয়ার হয়েছে দুটো। যদি সাইন 2 আলফা কত হবে তাহলে স্যার, ম্যাক্সিমাম বললেন যখন, তাহলে নিশ্চয়ই এটা হবে সাইন 90, কারণ সাইনের ভ্যালু ম্যাক্সিমাম 90 হয়। হ্যাঁ না বলবি প্লিজ। তাহলে 2 আলফা সমান কত হয়ে যাবে স্যার, 90। তাহলে অবভিয়াসলি আলফা সমান কত হবে, 45 ডিগ্রি। তার মানে এখান থেকে স্পষ্ট একটা কথা জানা গেল যে বারবার তারা জ্যাভেলিং প্র্যাকটিস করে কি কারণে, ইউ তো বাড়বে তার জন্য, কিন্তু ওরা চেষ্টা করে অ্যাঙ্গেলটাকে কত করার, 45, কারণ 45 অ্যাঙ্গেলে তুমি সব থেকে বেশি রেঞ্জ পাবা। ক্লিয়ার হয়েছে না হয়নি? দেখো অ্যাঙ্গেল যদি বাড়াও, প্লিজ এখানে দেখবা, এটা মিটিয়ে দিচ্ছি, অ্যাঙ্গেল যদি বাড়াও, অ্যাঙ্গেল বাড়ালে দেখো রেঞ্জ কমবে, বুঝতে পারছো একটা দেখো। আর অ্যাঙ্গেল যদি খুবই করে দাও তাহলেও কি হবে, কমবে। এরকম হবে না, 45এই ও কি থাকবে, ম্যাক্সিমাম থাকবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি ব্যাপারটা? তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল রেঞ্জ হচ্ছে ম্যাক্সিমাম। ইজ ইট ওকে? কোনো সন্দেহ বলবো আমাকে প্লিজ। ক্লিয়ার? আমি যদি এখানে একটা নতুন তথ্য বলি, নতুন নয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কি না, তো দুটো অ্যাঙ্গেল যোগ করে, কমপ্লিমেন্টারি বানান জানি না ঠিক হলো কিনা, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেলকে যোগ করে যদি 90 পাও একে অপরের কমপ্লিমেন্টারি বলা হয়। যেমন 60 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি, কারণ এই দুটোকে যোগ করে তুমি 90 পাবা। এবার ভাবো যে আমার কাছে রেঞ্জের ফর্মুলা তো ছিল
ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি, আমি চাইছি আলফাটাকে কমপ্লিমেন্টারি করব। তাহলে আলফা যদি হয় তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস আলফা। হ্যাঁ না বলবি প্লিজ? আলফার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? হবে তো? দেখ 60 এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 30, কি করে বলি স্যার 90 মাইনাস 60 না? তাহলে আলফার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বার করতে গেলে 90 দিয়ে তাকে বাদ দিয়ে দাও। যেমন 53 ডিগ্রির কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে? স্যার 90 মাইনাস 53 কত হয়ে যাবে তাহলে? 37। বলে দেওয়া না ব্যাপারটা? সো ক্লিয়ার হয়েছে কুন্তল কি সমস্যা? তো আমি এখন কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে রেঞ্জ বার করতে চাইছি, সেই জন্য আমি আর কমপ্লিমেন্ট লিখলাম, সিওএমপি। হ্যাঁ, কেন লিখলাম বুঝতে পারবি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে রেঞ্জ বার করব। তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে যদি রেঞ্জ বার করতে চাই তো স্যার ইউ স্কোয়ার বাই জি থাকবে, আর সাইন 2 আর ব্র্যাকেটে কত লিখবো? 90 মাইনাস। এবার আমাকে এইটার ভ্যালু কত হবে বলো? কে বলবে বলো দেখি? দীপ্র বলো। সাইন 2 অফ 90 মাইনাস আলফা কত হবে ভ্যালু? কিরে বল। ভেরি গুড, সাইন 2 আলফা। কেন হলো দেখো, সাইন 2 ইন্টু 90 মানে কত? 180 মাইনাস 2 আলফা। এগেইন 180 মাইনাস 2 আলফা মানে কত? সাইন 2 আলফাই হবে। তার মানে তুমি এখানে স্পষ্ট কথা দেখতে পাচ্ছ যে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে রেঞ্জ তোমার কি থাকছে বলো তো? সেম থাকছে অ্যাজ প্রিভিয়াস। দেখতে পাচ্ছ তোমরা? তার মানে যদি বলা হয় কোনো একটা বডিকে, প্লিজ শুনবে, কোনো একটা বডিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লাম, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে রেঞ্জ 15 মিটার হলো। 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লাম, পট করে 30 মিটার করে দেবো না, কত হবে? বুঝাতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে না হয়নি বলবে? তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে রেঞ্জ আমার সেম হবে, মাথায় যেন থাকে কথাটা। বুঝাতে পারলাম ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে রেঞ্জ কি হবে আমার? সেম হবে। ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ? কোনো সন্দেহ? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? আমরা আর ম্যাক্সের সাথে এইচ ম্যাক্সের রিলেশন বার করব। রিলেশনশিপ বিটুইন আর ম্যাক্স এন্ড এইচ ম্যাক্স। চল আর ম্যাক্স কখন হবে? যেমন সিম্পল একটা ফর্মুলা পেয়ে গেছি, আলফার ভ্যালু কত হবে স্যার? 45, তখন কিন্তু আর ম্যাক্স হবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার, বুঝতে পেরেছি ব্যাপারটা? চল, তো আর ম্যাক্স এর ভ্যালু বার কর। স্যার আর ম্যাক্স মানে আপনি বলেছেন কত? আর ম্যাক্স বলেছেন না তো ইউ স্কোয়ার বাই জি, সাইন কত ছিল? 2 আলফা। হ্যাঁ না বলবা? তো সাইন 2 আলফা মানে কত? সাইন 90 ডিগ্রি। তাহলে আর ম্যাক্স এর ভ্যালু কত? আর ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ইউ স্কোয়ার বাই জি। ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ? আর ম্যাক্স এর ভ্যালু ইউ স্কোয়ার বাই জি। ক্লিয়ার? এবার এইচ ম্যাক্স যদি আমরা বার করতাম তো স্যার এইচ ম্যাক্স মানে তো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত ছিল? 2g। ইজ ইট ওকে? এবার আমি আলফার ভ্যালু কত এগেইন বসাবো? 45 ডিগ্রি। তো স্যার ইউ স্কোয়ার বাই 2g কে সাইড সরান, সাইন 45 ডিগ্রির স্কোয়ার। সাইন 45 মানে কত? 1/√2, তার স্কোয়ার কত হবে? হাফ। তাহলে ইউ স্কোয়ার বাই 2g ইন্টু হাফ। এটাকে আমি এভাবেও তো লিখতে পারবো 1/4 ইন্টু ইউ স্কোয়ার বাই জি। হ্যাঁ না বলবে প্লিজ? তাহলে দেখো তো এইচ ম্যাক্স সমান কি আমি লিখতে পারবো 1/4 ইন্টু কত লিখতে পারবো? আর ম্যাক্স। দেখো এদের রিলেশন পেলি কিনা বলবি আমাকে প্লিজ? কারণ আর ম্যাক্স মানে তো ইউ স্কোয়ার বাই জি। তাহলে এইচ ম্যাক্স এবং আর ম্যাক্স এর মধ্যে রিলেশনটা আমরা পেয়ে গেলাম এখানে। এইচ ম্যাক্স উড বি ইকুয়ালস টু 1/4 আর ম্যাক্স। বুঝতে পারলাম ব্যাপারটা? শান্তিকে বুঝতে পেরেছিস? তাহলে এইচ ম্যাক্স সমান কত হয়ে যাবে? 1/4 আর ম্যাক্স। তাহলে আর ম্যাক্স সবসময় এইচ ম্যাক্স এর 4 গুণ হবে। আর ম্যাক্স উইল বি অলওয়েজ 4 টাইমস অফ এইচ ম্যাক্স। ইজ ইট ওকে? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছো? কোনো সন্দেহ আমাকে বলবে প্লিজ? ওকে বল সরোজ, কি সন্দেহ? ক্লিয়ার? এই এইচ ম্যাক্সটা কিন্তু যখন রেঞ্জ ম্যাক্স হচ্ছে তখন। চলো ওকে পাল্টালাম। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করো। পাল্টালাম। চলো লোকাস অফ এ প্রজেক্টাইল। লোকাস বার করবো। দেখো তাকাবে প্লিজ। ধরো এট এনি আরবিট্রারি পজিশন ওকে ছোড়া হয়েছে এখান থেকে, ধরো ও পৌঁছে গেছে এই জায়গাটায়, আর এর লোকেশন আমি বলছি কত স্যার? এক্স ওয়াই, এটা লোকেশন।
মানে ও একটা পয়েন্টে পৌঁছেছে, পি পয়েন্টে। ভাব, আমাকে বল, সে ছোড়া হয়েছে ও থেকে পি তে পৌঁছেছে। সো আমি এভাবে ভাবছি, টাইম টেকেন টু ট্রাভেল ফ্রম ও টু পি ইজ টি। এটাকে ধরে নিলাম, লেট, এটা ধরলাম, এটাকে ধরলাম যে ও থেকে পি তে যেতে তার টাইম লেগেছে কত স্যার? টি লেগেছে টাইম। ও থেকে পি তে যেতে, ও পি যেতে টাইম লাগলো টি, তাই তো? ওকে, এখন বলতো অগ্নিভ যে সে এখানে পৌঁছেছে টি টাইমে, মানে সে তো অ্যাকচুয়ালি এখান থেকে এত দূর গেছে টি টাইমে, হ্যাঁ না বলবি প্লিজ? আর এখানকার লোকেশন যদি এক্স ওয়াই হয়, তাহলে আমি কি বলতে পারি যে স্যার এখান থেকে ও গেছে এক্স, প্লিজ বলবে, আর এখান থেকে উঠেছে ওয়াই, এই পুরো কভার করেছে ও টি টাইমে। মানে কি, এট এ টাইমে সে এক্সও গেছে টি টাইমে, ওয়াইও উঠেছে কত টাইমে? টি টাইমে, তবেই সে এই পাথটা ফলো করেছে টি টাইমে। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ না বলবে প্লিজ? ও এইখানে পৌঁছেছে টি, এক্স্যাক্টলি তো ও এইভাবে যায়নি, এক্স গেলাম ওয়াই এরকম হয়নি, ও এইভাবে গেছে। কিন্তু ও যেহেতু এখানে পৌঁছেছে, মানে এক্স আর ওয়াইও পৌঁছেছে টি টাইমে, তাহলে এক্সও গেছে টি টাইমে, ওয়াইও গেছে টি টাইমে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইজ ইট ওকে অর নট? ক্লিয়ার হয়েছে? তাহলে যদি সে এক্স যায় টি বরাবর, তাহলে এইদিকে যে ভেলোসিটিটা কাজ করে সেটা কত স্যার? ইউ কস আলফা। আর এইদিকের অ্যাক্সেলারেশনটা কত হয় স্যার? 0। তাহলে নিশ্চয়ই আমি এক্স সমান লিখতে পারবো ইউ কস আলফা ইন্টু টি। হ্যাঁ না বলবে প্লিজ? বাকি পার্ট কি হয়ে যাবে? 0। হ্যাঁ না বলবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। একটু আগে বুঝিয়ে দিয়েছি আমি, একটু আগে বুঝিয়ে দিয়েছি, ওগুলো ভুলে যেও না। কোনো সন্দেহ আছে বলবে প্লিজ? কোনো সন্দেহ আছে? তাহলে এখান থেকে ইজিলি আমি টি সমান লিখতে পারবো কত? না তো স্যার টি সমান লিখতে পারবো এক্স বাই ইউ কস আলফা। এটা দরকার আছে আমার, এখন দরকার নেই, এখানেই দরকার আছে। এবার বলো, সে ওয়াইও তো উঠেছে, তাহলে ওয়াই সমান কত লিখবো প্লিজ? দেখবে ওয়াই সমান দেখবো ইউ সাইন আলফা হয়ে যাবে। হ্যাঁ না বলবি প্লিজ? ইন্টু টি, আর ওপরে উঠছে বলে কি লিখবো? মাইনাস। হ্যাঁ না বলবি প্লিজ? মাইনাস কত হয়ে যাবে? হাফ জি টি স্কোয়ার। এটা কি ঠিক লিখলাম? হ্যাঁ না বলবে প্লিজ? কোনো সন্দেহ আছে? চলো আমি টি এর ভ্যালুগুলো এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে ওয়াই সমান ইউ সাইন আলফা ইন্টু এক্স বাই ইউ কস আলফা মাইনাস হাফ জি ইন্টু টি স্কোয়ার এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। অ্যাজ ইফ ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে গেলে পরে ওয়াই সমান পড়ে থাকছে এক্স ট্যান আলফা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সাইন বাই কস, মাইনাস পড়ে থাকছে জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা ইন্টু এক্স স্কোয়ার। এটা আমরা ফাইনাল ইকুয়েশন পাচ্ছি এখান থেকে। কোনো সন্দেহ আছে বলবে আমাকে প্লিজ? কোনো সন্দেহ আছে? দিস ইজ দ্য ইকুয়েশন অফ লোক, দিস ইজ দ্য ইকুয়েশন অফ বা ট্রাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল। প্রজেক্টাইল এই ইকুয়েশনকে ফলো করছে। এবার ইকুয়েশনটা দেখতে খুব ভয় লাগছে, অবভিয়াসলি স্বাভাবিক, এক্স ট্যান আলফা মাইনাস। এটা মনে রাখতে হবে, এখান থেকে অঙ্ক দিয়েছে আমাদের জয়েন্টে বা নিটে, একদম এই কোশ্চেন তুলে দিয়েছে। অঙ্ক দেখাবো নেক্সট দিন, করাবো আমি, চিন্তা করো না। আর যারা জয়েন্ট নিট করছো তাদের তো পিওয়াই কিউ করাবো, তখন দেখতে পাবা। পিওয়াই কিউ গুলো তোমাদের এখন করাচ্ছি না, একসাথে 3-4টে চ্যাপ্টার হলে পরে একসাথে আমি 150-200 পিওয়াই কিউ একবারে করে দিব। হ্যাঁ, জয়েন্ট নিটে পিওয়াই কিউ এখন আমি করাচ্ছি না, করাবো, একবারে করাবো, কারণ চ্যাপ্টার বুঝে গেলে পরে পিওয়াই কিউ করতে সুবিধা হবে। চলো, অনেকে পিওয়াই কিউ আগে করাই, চলো যেহেতু আমি পুরো জিনিস বোঝাচ্ছি সে মতো করাবো। দেখো প্লিজ, একটু প্লিজ দেখবে তো লজিক এরকম যদি ভাবি আমরা এখানে ভাবছি ট্যান ট্যান আলফা, এটা হ্যাঁ, ট্যান আলফাটাকে আমি ধরে নিচ্ছি এ, আমি এ সমান ধরে নিচ্ছি ট্যান আলফা, ধরছি, উই আর জাস্ট অ্যাজুমিং এ সমান ট্যান আলফা। আর এই মাইনাস এই পুরো পার্টটাকে আমি বি সমান ধরে নিচ্ছি মাইনাস জি বাই 2 ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা, যাতে করে ইকুয়েশনটা দেখতে এরকম লাগে ওয়াই সমান স্যার এক্স প্লাস বি এক্স স্কোয়ার। আরে সুন্দর ইকুয়েশন। এই ইকুয়েশনটা কার ইকুয়েশন কেউ বলতে পারবে? অঙ্কে কে স্ট্রং আছে? যার কোঅর্ডিনেট জিওমেট্রি হয়ে গেছে। হয়েছে কারোর? হয়নি না। স্ট্রেট লাইন হয় y ইকুয়াল টু mx প্লাস c, সার্কেল হয় x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এটা হচ্ছে প্যারাবোলা, ইটস এ প্যারাবোলিক ইকুয়েশন, অধিবৃত্ত, ইটস এ প্যারাবোলা বা প্যারাবোলিক ইকুয়েশন। প্লিজ তাকাবে, দেখেই বুঝতে পারছো যে এটা একটা অধিবৃত্ত, তাহলে এর ইকুয়েশনটাও প্যারাবোলিক ইকুয়েশনই হবে। সো ইটস এ প্যারাবোলা, এইভাবে যাচ্ছে বলে ইটস এ প্যারাবোলিক ইকুয়েশন। ইজ ইট ওকে? হ্যাঁ না বলবা প্লিজ? আস্তে, বুঝতে পারলাম? সো ইটস এ প্যারাবোলিক ইকুয়েশন। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আই হোপ বুঝাতে পারলাম। তাহলে
এখন এগুলো আসে না পরীক্ষায়, আমাদের সময় কি আসতো, চলো প্রমাণ করে এটা প্যারাবোলিক ইকুয়েশন, তাহলে এটা প্রমাণ করে দিতে হতো তখন আমাদের। কিন্তু এখন তার আসলে এখন তো এমসিকিউ হয়ে গেছে, মজায় মজা। এখন কি হবে বলো তো, একটা ইকুয়েশন তোমাকে দিয়ে দিল, এবার তোমাকে কম্পেয়ার করতে হবে এর সঙ্গে, সাজিয়ে টাজিয়ে দিয়ে বলবে তখন যে আলফার ভ্যালু বার করো। বুঝতে পারছো ব্যাপারটা? চলো ইউ এর ভ্যালু বার করো, তাহলে ইকুয়েশনটাকে এখন এইভাবে দেবে। এরকম একটা কোশ্চেন আমি দিয়েছিল, ক্লিয়ার? বুঝতে ব্যাপারটা? দেবো নেক্সট দিন করাবো। ইজ ইট ওকে? 9:20 বাজছে। ক্লিয়ার? কোনো সন্দেহ? চলো চেঞ্জ করলাম। ভেলোসিটি অফ এ প্রজেক্টাইল অ্যাট এনি পয়েন্ট, তোমাদের ছায়ার বইয়েরই কোশ্চেন, এই ছবি, এটা বাংলা ভার্সন বই, ইংলিশ ভার্সন এটা আছে কিনা আমি জানি না। চলো ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট ভাববো। দেখো তোমাদের বইয়ে ভেক্টর ফেক্টর ঢুকিয়ে ঢাকিয়ে কি করেছে আমি জানি না, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি, ভাবি সহজ ছেলে, সহজ করে বোঝাবো। ঠিক আছে, দেখে তো মনে হচ্ছে না সহজ, ভাবো। তাহলে আমি এক্স্যাক্টলি সেম ওয়েতে ভাবছি যে পার্টিকেলটা এখানে পৌঁছেছিল, হ্যাঁ না বলো? তাহলে এখানে তার বেগ কত ছিল স্যার? ইউ। এখানে বেগ কত ছিল স্যার? ইউ। তাহলে এখানে বেগ কত ভাবছি? ভি। বলো হ্যাঁ না বলো। পার্টিকেলটা ভাবো, পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, তাহলে এখানে বেগ ছিল স্যার ইউ, তাহলে এখানে বেগটা নিশ্চয়ই এইভাবে হবে ভি। হ্যাঁ না বলো প্লিজ? ট্যানজেন্ট বরাবর হবে। তাহলে আমি তো এটাই ভাবছি, আমি এটাকেই করেছি যে পার্টিকেলের এখানে ভেলোসিটি ছিল ইউ, এখানে গিয়ে তার ভেলোসিটি দেখো ভি হলো। বুঝতে পারছো ব্যাপারটা? ইয়েলো কালে কি বুঝতে পারছো? অসুবিধা হচ্ছে কিছু? ভি এভাবে হচ্ছে। আচ্ছা বলো তো, এটা হচ্ছে কনসেপ্ট, ক্লিয়ার? ধরো এই ভিটা আমি ধরছি, এই ভি এর একটা কম্পোনেন্ট এক্স এদিকে পাবা, যেটা এক্স অ্যাক্সিসের সাথে প্যারালাল, তার সাথে যদি অ্যাঙ্গেলটা থিটা করে, তাহলে ভি এক্স এখানে কি হতে পারে স্যার? ভি এক্স সমান হতে পারে ভি কস থিটা। হ্যাঁ না বলবা প্লিজ? আর এই দিক বরাবর হলে পরে কত হবে স্যার? ভি ওয়াই সমান ভি সাইন থিটা। আমি জাস্ট মনে মনে ভাবলাম, এটা কোনো গুরুত্ব নাই, চিন্তা করো। এটা যদি মনে করো যে না ভাববো না, বাদ দাও, কোনো ব্যাপার নাই। আমার বক্তব্য এখানকার ভেলোসিটি বার করতে হবে, হ্যাঁ না বলো? এবার বলো, পার্টিকেলটাকে যখন ছুড়েছো, পার্টিকেল এখান থেকে, কালো দাগে করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়, বা রেডে করে দিচ্ছি, পার্টিকেলটা এখান থেকে এত দূর এসছে, হ্যাঁ না বলো প্লিজ? আচ্ছা এই ডিস্টেন্সটা কি সে এক্স কভার করেছে? হ্যাঁ না বলবে প্লিজ? আর এখান থেকে সে এতটা ডিস্টেন্স কভার করেছে, এটাকে কি ওয়াই বলবো? তার মানে সে এক্সও গেছে ওয়াইও গেছে, হ্যাঁ না বলো? তাহলে আমি একটু আগে যে ইকুয়েশন লিখেছিলাম তাতে কোনো রকমের সন্দেহ নাই, এক্স ইকুয়ালস টু ইউ কস আলফা ইনটু টি, কোনো সন্দেহ নাই স্যার। আর আমি আরেকটা ইকুয়েশন লিখেছিলাম y সমান কত না তো স্যার ইউ সাইন আলফা ইনটু টি মাইনাস হাফ জিটি স্কয়ার, এতেও কোনো সন্দেহ নাই। এই দুটো তো এখানে ভ্যালিড, হ্যাঁ না বলবে প্লিজ? আচ্ছা x মানে কি? এইটুকু দূরত্ব, এন্ড তুমি দেখতে পাচ্ছ x ইজ আ ফাংশন অফ t, হ্যাঁ না বলো? তুমি বলবা স্যার x ইজ আ ফাংশন অফ আলফা, না আলফা তো কনস্ট্যান্ট, এই অ্যাঙ্গেল করে ওকে ছুড়ছি আমি, তো x ইজ আ ফাংশন অফ t and y also is a function of কি? t। তাহলে x যদি ফাংশন অফ t হয়, y যদি ফাংশন অফ t হয়, x কে যদি টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করো তাহলে ভেলোসিটি পাবা কি পাবা না বলো? x কে টাইমের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কি পাবা? ভেলোসিটি। কিন্তু এই ভেলোসিটিটা কোন দিকে কাজ করবে স্যার? x বরাবর, সেজন্য এই ভেলোসিটিটা হবে vx এইদিকে, হ্যাঁ না বলবে প্লিজ? আর এটাকে যদি ডেরিভেটিভ করো তাহলে যে ভেলোসিটিটা পাবা সেটা কোন দিক বরাবর কাজ করবে? y, তাহলে এইটা হবে সেই vy, হ্যাঁ না বলো? চলো তাহলে পেয়ে গেল যখন, তখন ডেরিভেটিভ করো, বলো তাহলে vx কত হবে স্যার? না তো dx dt, হ্যাঁ না বলবে প্লিজ? এটাই কি vx হবে? তাহলে dx dt কত হয়ে গেল স্যার? বলো। t এর ডেরিভেটিভ কত হয় স্যার? 1, আর u cos আলফা তো কনস্ট্যান্ট পড়ে রইলো, u cos আলফা k0 বললি একজন শুনলাম, এটাই ঠিক তো? u cos আলফা কনস্ট্যান্ট থাকলো, t এর সাপেক্ষে t এর ডেরিভেটিভ কত হবে রে? 1, তার মানে তুই এখান থেকে পেয়ে গেলি vx সমান কত স্যার? u cos আলফা, হ্যাঁ না বলো? চলো এবার নিজেরা y টা বার করার চেষ্টা করবে। চলো আমরা যদি vy বলে দিই dy dt, তাহলে কত হবে স্যার? চলো u sin আলফা থাকলো, আর বলো t এর ডেরিভেটিভ কত হবে স্যার? 1, তাহলে লিখলাম না, মাইনাস বলো হাফ g থাকলো কনস্ট্যান্ট, আর t স্কয়ারের ডেরিভেটিভ মুখস্থ নিশ্চয় আছে, কত? 2t হয়ে যায়, প্রচুর বার করি এইসব ক্লাসে। চলো তাহলে এখান থেকে তুমি vy পেয়ে গেলে কত স্যার? u sin আলফা মাইনাস gt। ইজ ইট ওকে? ইজ ইট ওকে? কোনো সন্দেহ নাই স্যার? এবার বলো তো v কত হবে স্যার? v হচ্ছে vx আর vy, v হচ্ছে vx আর vy, তাহলে v শুড বি ইকুয়াল টু নাথিং বাট, নিশ্চয় ভেক্টর লজিক লাগাবো, vx স্কয়ার প্লাস কত হয়ে যাবে? vy স্কয়ার। কেন? দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত স্যার? 90 ডিগ্রি। দেখতে পাচ্ছ vx আর vy এর মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ? তাহলে x টা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট vx, আর y টা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট vy।
এতদূর কোনো সন্দেহ আমাকে বলবা প্লিজ, এতদূর কোনো সন্দেহ বলবে আমাকে প্লিজ। তাহলে ভি কত হবে প্লিজ বার করবো আমরা। তাহলে ভি সমান দেখো প্লিজ দেখবে একটু, ভি সমান হচ্ছে দেখো ভি এক্স স্কোয়ার ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। আচ্ছা বলো এটা স্কোয়ার করতে হবে তো, তাহলে এটা স্কোয়ার মানে কি ভাঙতে হবে, হ্যাঁ না বলো। তাহলে কত হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, প্লিজ দেখবে একটু, ভাঙছি এটা স্কোয়ার ভাঙছি, মাইনাস 2u সাইন আলফা জিটি, হ্যাঁ না বলবে প্লিজ। আর কত হয়ে যাবে প্লাস কত হয়ে যাবে জি স্কোয়ার টি স্কোয়ার। ইজ ইট ওকে? কিন্তু আমি ইন্টারেস্টেড এই পার্টটা নিয়ে, দেখো তো একটু, আমি যদি এখানে ইউ স্কোয়ার কমন নিয়ে নিই, এখানে যদি ইউ স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। আর সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কত হয়, তাহলে এই পুরো পার্টটা কত হয়ে যাবে ইউ স্কোয়ার, হ্যাঁ না বলবা। সেজন্য আমি এখানে লিখবো স্যার ভি সমান রুট ওভার ইউ স্কোয়ার, বুঝতে পারলে ব্যাপারটা, মাইনাস 2u সাইন আলফা জিটি প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। কোনো সন্দেহ আছে দূর পর্যন্ত বলবে প্লিজ আমাকে, কোনো সন্দেহ? সুন্দর একটা ভি এর রিলেশন পাওয়া গেল এখানে, তাই না? ওকে, ভি সমান এখান থেকে পেয়ে গেলাম আমরা, তাই না? ভি সমান এখানে পেয়ে গেলাম আমরা রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস 2u সাইন আলফা জিটি প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার। এখন এখান থেকে দেখো তুমি টি সমান লিখতে পারো এক্স বাই ইউ কস আলফা, হ্যাঁ না বলবা, টি সমান এক্স বাই ইউ কস আলফা। তো এখানে কি টি এর ভ্যালুটা বসানো যায়? হ্যাঁ স্যার। তো ভি সমান রুট আন্ডার ইউ স্কোয়ার, প্লিজ দেখবো একটু, ইউ স্কোয়ার মাইনাস 2u সাইন আলফা মাইনাস 2u সাইন আলফা ইন্টু জি ইন্টু, প্লিজ দেখবে, জি ইন্টু টি, টি মানে কত স্যার এক্স বাই ইউ কস আলফা, তাহলে স্যার এক্স বাই ইউ কস আলফা, পুরোটাই রুটের আন্ডারে চলছে যেহেতু রুট রাখো। আর কত হবে প্লাস জি স্কোয়ার টি স্কোয়ার, প্লাস হয়ে গেল জি স্কোয়ার টি স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার কস স্কোয়ার আলফা। তাহলে দেখো তো ভি সমান কি লিখতে পারবা তুমি? তাহলে স্যার ভি সমান লিখতে পারবা ইউ স্কোয়ার, এটা ইউ, হ্যাঁ ইউ, মাইনাস ইউ ইউ কেটে গেলে 2, প্লিজ দেখবে জি, প্লিজ দেখবে 2g সাইন আলফা বাই কস আলফা কত হয়ে গেল ট্যান আলফা ইন্টু এক্স, প্লাস হয়ে গেল কত জি স্কোয়ার বাই ইউ স্কোয়ার cos square alpha into x square. So this is your final velocity term. This is your final velocity term. আগে পাতা নিয়ে যাবো নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি করবে, যাদের হয়নি প্লিজ তাড়াতাড়ি করবে, প্লিজ যাদের হয়নি তাড়াতাড়ি করবে। অগ্নিব মিস কল দিয়েছে তোমার মা, যেতে পারো যাও। তুই ক্লাসটা একটু চেঞ্জ করে নি, 10টা 15 20 করো। পরের পাতা যাচ্ছি, হয়ে গেছে, চলো বন্ধ করো, বেশি বাড়ি দিব আস্তে। হয়েছে নিশ্চয়, চলো তাহলে ভেলোসিটি at any point of the projectile আমরা বার করতে পারলাম ভি এর ভ্যালু, তাই না? ভেলোসিটি at any point আমরা বার করতে পারলাম প্রজেক্টাইলের যে কোনো মোমেন্টের ভেলোসিটি। দেখো আমরা যদি আলফা জানি আর ইউ জানি, তাহলে দেখো যে কোনো জায়গার ভেলোসিটি বার করতে পারবো, হ্যাঁ না বলো? লোকেশনটা শুধু তোমাকে জানতে হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার হয়েছে। তাড়াতাড়ি করবে প্লিজ, পাল্টাবো। হয়েছে? চলো, রেডিয়াস অফ কার্ভেচার অফ প্রজেক্টাইল। এদিকে যদি একটু আমরা আগের পেজটা দেখি, এখানে দেখো আস্তে, এখানে দেখো এদিকে ছিল ভি, এদিকে ছিল ভি এক্স। আমরা তাহলে যদি এখানে এই জায়গাটা একটা দাগ কাটতাম, এখানে যদি একটা দাগ কাটতাম, তাহলে নিশ্চয়ই এটা ভি এক্স এটা ভি, তাহলে আমরা এইটাকে ভি বলছি এটাকে ভি এক্স বলছি, তাহলে এটা নিশ্চয়ই কত হয়ে যেতে পারো তো ভি ওয়াই, হ্যাঁ না বলবা? ভি ওয়াই হয়ে যেত না? তাহলে আমি কি এখানে কস থিটা সমান লিখতে পারতাম ভি এক্স বাই ভি? দেখো তো প্লিজ একটু, কস থিটা মানে কি ভূমি বাই অতি, কস থিটা মানে ভূমি, ভূমি কত রে ভি এক্স আর অতি কত ভি, তাহলে ভি এক্স বাই ভি। ক্লিয়ার?
রেডিয়াস অফ কার্ভেচার কাকে বলে প্লিজ একটু বুঝবা। হোয়াট ইজ রেডিয়াস অফ কার্ভেচার? ধরো তুমি কোনো একটা রাস্তায় গাড়ি চালাচ্ছ, সেই রাস্তাটা এরকম কার্ভ আছে, হতেই পারে কার্ভ। তো রাস্তাটা যদি কার্ভ থাকে তাহলে এই রাস্তাটা সামহাও মনে হচ্ছে দেখো পুরোটা সার্কেল নয়, একটা সার্কুলার পাথের জাস্ট পার্ট। তখন এই রেডিয়াসটাকে বলা হয় তার রেডিয়াস অফ কার্ভেচার। এই রেডিয়াসটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। সেম ফেনোমেনা থেকে আমরা যদি দেখি তাহলে বলো তো একটা প্রজেক্টাইল যখন এইভাবে যাচ্ছে তখনও তো তার রেডিয়াস অফ কার্ভেচার পাওয়া যাবে, হ্যাঁ না বলবে প্লিজ। প্রজেক্টাইল মোশনের গতি দেখো, এই দেখো প্রজেক্টাইল মোশন এইভাবে যায়, এই দেখো প্রজেক্টাইল এইভাবে যায়, তাই দেখো তো এরও রেডিয়াস অফ কার্ভেচার পাবো না, হ্যাঁ না বলো প্লিজ প্রত্যেকটা পয়েন্টে। তাহলে এরও রেডিয়াস অফ কার্ভেচার প্রত্যেকটা পয়েন্টে পাওয়া যাবে। ইকো থেকে চলে এলো আবার, ওই বেশি দিয়ে দিচ্ছি, রেডিয়াস অফ কার্ভেচার চলে এসেছে, হ্যাঁ না বলো। এবার এই পার্টিকেল যখন এরকম ভাবে সার্কুলার পথ ফলো করবে তখন এই জায়গাটায় দুটো ফোর্স কাজ করে। ফোর্স আছে মানে সেখানে কি আছে? অ্যাক্সেলারেশন আছে। একটা অ্যাক্সেলারেশন কেন্দ্রের দিকে কাজ করে, এটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যাকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। আর সেম বাইরের দিকে কাজ করে তাকে বলা হয় সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন। আস্তে সো সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল এটা আমরা পড়াবো, খুব সোজা চ্যাপ্টার আমাদের লজ অফ মোশনের থার্ড চ্যাপ্টার, এন্ড ভেরি ইজি চ্যাপ্টার। একটু কনসেপ্ট রেডি থাকলে পরে চ্যাপ্টারটা সোজা হয়ে যায়। এটা একটা চ্যাপ্টার যেখানে পড়াবো আমরা সেন্ট্রিপিটাল সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন। বক্তব্য হচ্ছে প্লিজ তাহলে তাহলে আস্তে আমরা একটা কথা বলেছিলাম, প্লিজ শুনবে, আমরা একটা কথা বলেছিলাম যে যখন কোনো একটা বডিকে নততল বরাবর রাখা হবে, জয়েন্টের ক্লাসে মনে করতে পারো, তখন তার অ্যাক্সেলারেশনের দিকে যদি জি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাকে যদি থিটা বলো তাহলে এদিকে কাজ করে কত? জি কস থিটা। এদিকে কত কাজ করবে? জি। এইটা ভাবো, ক্লিয়ার? এটা ভাবো। তাহলে ভাবো তো এই কার্ভের মধ্যে এখানেও তো নিশ্চয়ই একটা জি কাজ করবে, হ্যাঁ না বলো তো? এটা একটা পার্টিকেলের কার্ভেচার, হ্যাঁ না বলো? পার্টিকেল এভাবে যাচ্ছে, প্রজেক্টাইল একটা প্রজেক্টাইলকে ছুঁড়েছো এভাবে, সে এভাবে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা মোমেন্টে তার জি সবসময় কোন দিকে কাজ করবে? নিচে। এই অ্যাঙ্গেলটা যদি আমার থিটা হয় তাহলে এদিকে কত কাজ করবে? জি কস থিটা। এই জি কস থিটাই কি সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন হিসেবে কাজ করছে, হ্যাঁ না বলবে প্লিজ? তাহলে পার্টিকেলের সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন কত হচ্ছে? স্যার জি কস থিটা। ইজ ইট ওকে? এবার শুধু যদি এটা কাজ করতো পার্টিকেল পড়ে যেত নিচে, তাহলে তার বাইরের দিকে একটা অ্যাক্সেলারেশন কাজ করছে, সেটার নাম কি বলেছিলাম? সেন্ট্রিফিউগাল। পরে পড়াবো এই সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশনের ভ্যালু লেখা যায় ভি স্কোয়ার বাই আর। এটা আমরা সেই চ্যাপ্টারে পড়াবো, এটা মনে রাখবা সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন। তাহলে নিশ্চয়ই এই দুটো সমান হবে, সমান হওয়ার জন্য পার্টিকেল দৌড়ে বেড়াচ্ছে, কারণ কি এটা সমান এটা। তাহলে এখান থেকে আমাকে কি বার করতে হতো? কি বার করবেন স্যার? রেডিয়াস। তাহলে নিশ্চয়ই আরটাকে তো রেডিয়াস বলো, হ্যাঁ না বলো? তাহলে আর সমান কত হবে? ভি স্কোয়ার বাই জি কস থিটা। আর একটু আগে দেখো কস থিটাটাকে আমি মনে হয় বার করেছিলাম, কস থিটা কত ছিল? ভি এক্স বাই ভি। তাহলে দেখো আমি কস থিটার জায়গায় যদি ভি এক্স বাই ভি বসাই তাহলে স্যার আর সমান ভি স্কোয়ার বাই জি ভি এক্স বাই ভি। তাহলে আর সমান ভি কিউব বাই জি ভি এক্স। এইটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। সো রেডিয়াস অফ কার্ভেচার এভাবে বার করা যেতে পারে। এগেইন বারবার বলছি লজিক মনে রাখবা, জি কস থিটা সমান ভি স্কয়ার বাই আর হলো, ওটা কেন হলো ওটা মনে রাখো, ক্যালকুলেশন মনে রাখার দরকার পড়বে না, ফাইনাল ভ্যালুটা মনে রাখতে পারো। বলো বাইরের দিকেরটা কি? এটা হ্যাঁ ভি স্কয়ার বাই আর, ক্লিয়ার? তাহলে রেডিয়াস অফ কার্ভেচার আমরা আই হোপ বুঝলাম। এটা হচ্ছে সেন্ট্রিফিউগাল, এটা হচ্ছে সেন্ট্রিপিটাল। মাথায় রাখবে, ভুল হয়ে যায় অনেক সময়, সেন্ট্রিফিউগাল ভেতরে সেন্ট্রিপিটাল বাইরে করে দাও। ক্লিয়ার হয়েছে? কেন্দ্রাতিক বল হয়েছে। পাল্টাবো প্লিজ, দেখবে তাড়াতাড়ি করবে, একটু পাল্টাবো প্লিজ। 9:35 বাজতে চললো, আরো অনেক পড়া আছে এখন আমার। আরে ভাই চুপ কর একটু, এদিকে দাঁড়া। সায়েন্স নিয়ে পড়ছিস, এত এরকম করলে হবে? ধৈর্য হারা হলে হবে? ইউ হ্যাভ টু বি পেশেন্ট। একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে সায়েন্টিস্টের 999 বার ভুল হয়। এডিসন নিশ্চয় নাম শুনেছিস? তারপর গিয়েছে ইলেকট্রিক বাল্ব তৈরি করে, আর তোরা 1-1.5 ঘন্টা হতে না হতে স্যার পেছন কামড়াতে শুরু করে যাচ্ছে। হয়েছে নিশ্চয়? চলো, মোশন অফ এ প্রজেক্টাইল থ্রোন হরাইজন্টালি, ব্যাপারটা বুঝবো। আমি
একটা বডিকে ছুড়বো কেমন ভাবে, হরাইজন্টালি, ব্যাপারটা বোঝার চেষ্টা করবো। দেখো ধরো আমি কোনো একটা ছাদে দাঁড়িয়ে আছি, ছাদে দাঁড়িয়ে বডিটাকে এইভাবে ছুড়বো সোজা, এটা দেখো ছুটছি হরাইজন্টালি। আমি যদি এইভাবে ছুটতাম ভার্টিক্যালি হতো, এমন প্রবলেম করেছি এইভাবে ছোড়া হচ্ছে, হ্যাঁ না বলো, এইভাবে ছুটলে ভার্টিক্যাল। কিন্তু দেখো আমি যদি এইভাবে ছুড়ি তাহলে সোজা বেরিয়ে পালিয়ে যাবে না, ও কি করবে, কিছু দূর গিয়ে পড়বে। যেমন আমি যদি শুভজিৎকে এরকম করে উঁচু করে মারি তাহলে উপরে চাপে কি করে, দেখো একটা কার্ভেচার পাথ, তাই না, শুভজিতের কাছে গেলই না। আমি যদি এনাফ জোরে দিতাম তাহলে হয়তো পৌঁছতে পারতো, ডিপেন্ড করছে আমি কত দূর পাঠাবো। তাহলে আমি এখান থেকে ছুটছি, ক্লিয়ার হলো। এই পয়েন্ট অফ প্রজেকশন থেকে এই দূরত্বটাকে আমরা রেঞ্জ বলি, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখান থেকে ওই দূরত্বটা কি হবে, রেঞ্জ হবে, সিম্পল। এবার হরাইজন্টাল যখন ছুড়বো তখন আমি ভেলোসিটিটা দেখো এক্স বরাবর দেবো, হ্যাঁ না বলো। তাহলে এখানে দেখো যখন হরাইজন্টালি বডিটাকে ছুড়েছি, প্লিজ দেখবে একটু, হরাইজন্টাল যখন ছুড়েছি তখন আমি ভেলোসিটিটা দেখো ওয়াই বরাবর দিয়েছি, প্লিজ একটু নোট ডাউন করে দেখবে, এই বরাবর দিয়েছি, হ্যাঁ না বলবে প্লিজ। তাহলে এই দিক বরাবর যদি ইউ ভেলোসিটি হয়, এই দিক বরাবর তার ভেলোসিটি কত বলতো, 0। ইনিশিয়ালি কোনো ভেলোসিটি তার ওয়াই বরাবর নাই। তাহলে আমি এই পার্টিকুলার কেসে লিখতে পারবো কি বলতো, পার্টিকুলার কেসে লিখতে পারবো ইউএক্স, এখানে ইউ, হ্যাঁ না বলবা প্লিজ, বা মাইনাস ইউ ভাবতে পারো যেহেতু এই বরাবর চলছে, কিন্তু ইউ ওয়াই কত বলতো, 0। ইউ ওয়াই কত, 0, বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে ইউ ওয়াই হচ্ছে 0, ক্লিয়ার, ওকে। এবার ধরো সে এখান থেকে এত দূর পৌঁছালো, তাহলে সে অ্যাকচুয়ালি এখান থেকে এত দূর পৌঁছালো মানে ভাবতে পারি সে এত দূর নেমেছে, হ্যাঁ না বলবে প্লিজ। কতটা হাইট নেমেছে, সে এইচ হাইট নেমেছে। তাহলে আমি কি একটা ইকুয়েশন লিখতে পারি, প্লিজ দেখাবে, দেখবে, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হ্যাঁ না বলবা, হ্যাঁ না বলবা, এই দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে ওয়াই বরাবর যেহেতু সেজন্য আমরা ওয়াই বলে দিচ্ছি, ক্লিয়ার হলো ব্যাপারটা। আর জি তো সবসময় কোন দিকে কাজ করবে স্যার, নিচে কাজ করবে, হ্যাঁ না বলবা প্লিজ। এবার হলো ওয়াই বরাবর তার ভেলোসিটি কত দিয়েছো তুমি, কি বলেছি, 0। নিশ্চয়ই এইদিকে কোনো ভেলোসিটি দাওনি, দেখতে পাচ্ছ তুমি দাওনি, সেজন্য এই পার্টটা কি হয়ে যাবে স্যার, 0, হ্যাঁ না বলবা। কেন এই পার্টটা 0 হলো, কারণ দেখো এই দিক বরাবর কোনো ভেলোসিটি তুমি দাওনি, ওকে ছুড়েছো এই সোজা, এই সোজা ওকে ছুড়েছো এই সোজা, তাহলে এই সোজা ছুড়েছো, তাহলে এইদিকে ভেলোসিটি কই নাই তো, 0, হ্যাঁ না বলো প্লিজ। তুমি বলবা স্যার কম্পোনেন্ট দেবো, হ্যাঁ নাও, চলো এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি, ইউ এর কম্পোনেন্ট যদি এদিকে নাও কত হবে স্যার, ইউ cos 90 হবে তো রে, 90 অ্যাঙ্গেল হলে cos 90 ভ্যালু কত, হে কে 1 বললো ভাই, হার্টের অ্যাকচুয়ালি আছে প্লিজ, cos 90 0, তাহলে এইদিকে ইউ কত হয়ে গেল, হ্যাঁ তুমি পাগলই হয়ে গেছো, ক্লিয়ার। তাহলে এইচ সমান হয়ে যাচ্ছে হাফ জি টি স্কোয়ার, তাহলে টি সমান চলে আসছে √2h/g, ইজ ইট ওকে? এই টিটাকে টি লেখো, মানে পার্টিকেলটা এখান থেকে এত দূর নেমেছে টি টাইমে, কিন্তু পার্টিকেল তো এখানে নামেনি, ও তো এখানে গেছে। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যত দূর নেমেছে এখান থেকে এত দূর গেছে সে টি টাইমে, হ্যাঁ না বলবা প্লিজ, তবেই তো সে এখানে গিয়ে পৌঁছেছে, হ্যাঁ না বলবে প্লিজ, ইজ ইট ওকে? খাতার পাহাড় জমে গেছে, খাতাগুলো চেক করা হয়নি অ্যাকচুয়ালি। আস্তে, ওই সাহিল টাকা, এটা বোঝাতে পেরেছি, এখান থেকে এত দূর নেমেছে টি টাইমে, আরে এখান থেকে এত দূর গেছে টি টাইমে, ও তো এখানে নামেনি, ও তো গেছে এখানে, তাই না? তো আমরা এখানে বলতে পারি যে এখান থেকে এত দূর যখন গেছে এইদিকে কি তার কোনো ভেলোসিটি ছিল, হ্যাঁ না বলছে কেন, এই তো ইউ পড়ে আছে, এইদিকে ছুটছে, এইদিকে ভেলোসিটি তো ইউ। তাহলে এখান থেকে এত দূর যদি রেঞ্জটা হয় আর, তাহলে আর মানে কত হবে, আর শুড বি ইকুয়ালস টু নাথিং বাট ইউটি, তাহলে কত হয়ে যাবে স্যার, ইউ অফ √2h/g, এইটাই হয়ে যাচ্ছে আমার রেঞ্জের ভ্যালু, ইজ ইট ওকে? এটা হয়ে যাচ্ছে রেঞ্জের ভ্যালু, এটা হয়ে যাচ্ছে আমার রেঞ্জের ভ্যালু। এই দিক বরাবর ভেলোসিটি কত, ইউ, এখান থেকে ইউ যেতে সময় লাগলো কত, তাহলে এস সমান কত হবে, ইউটি, এটাকে তো রেঞ্জ বলছো, আর ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার। এবার ধরো পার্টিকেলটা আরবিট্রারি যে কোনো একটা পয়েন্ট এখানে পৌঁছালো, এখানকার লোকেশন যদি এক্স ওয়াই হয় তাহলে আমি বলবো যে এই দিক থেকে নেমেছে ওয়াই, এই দিক থেকে গেছে এক্স, হ্যাঁ না বলো, এই দিক থেকে নেমেছে ওয়াই, দিক থেকে গেছে কত, এক্স। তাহলে এখান থেকে যখন গেছে এক্স, ভেলোসিটি কত, ইউ, তাহলে এক্স মানে কত, ইউটি, হ্যাঁ না বলতো, হ্যাঁ স্যার এক্স মানে তো ইউটি। স্যার এখানে কোনো কস টস নাই, কোথায় তুই কস আলফা টালফা কিছু দিয়েছিস? তোকে যদি বলতাম হরাইজন্টালি না ছুড়ে অ্যাঙ্গেল করে ছুটছো এইভাবে, তাহলে কি আলফা আসতো, হ্যাঁ না বলবি প্লিজ,
না, বাঁদর এইখানে দাঁড়িয়ে, আবে তোরা বুঝিস না কেন লজিক? টাকা দেখ, আমি ওকে হরাইজন্টালি ছুটছি। হরাইজন্টালি ছোড়া আমি কি বুঝালাম? যে স্যার দাঁড়িয়ে এইভাবে ছোড়ো, হ্যাঁ না না বল। কোন অ্যাঙ্গেল দিয়েছি আমি? কি অ্যাঙ্গেল দিয়েছি? নেই তো কোনো অ্যাঙ্গেল রে। এবার বলছি তোকে অ্যাঙ্গেল দেবো, তাহলে এইভাবে ছুড়বো, বুঝতে পারছি ব্যাপারটা? এবার দেখ ওকে এই সাপেক্ষে অ্যাঙ্গেল দিয়েছি, এবার বুঝতে পারছি। আর বলছে না অ্যাঙ্গেল দিয়ে হবে না, তাহলে এবার এর তো কম্পোনেন্ট হয়ে যাবে। এইদিকে হবে কত? ইউ কস আলফা, এদিকে কত হবে? ইউ। দেখ পুরো জিনিস আবার চেঞ্জ হয়ে যাবে, আবার প্রজেক্টাইলে চলে আসবে, বুঝতে পারলি ব্যাপারটা? করাচ্ছি না, রাগাবি তো করাবো এখনই। চলো তাহলে এক্স সমান হলো ইউটি। চুপ কর, নাহলে এখনই শুরু করবো এই টপিক। এর পরে এইটাই লাস্ট টপিক আমাদের, নাহলে আমি ওই টপিক ঢুকিয়ে দেবো। হ্যাঁ তো চুপ কর। হ্যাঁ চলো, আচ্ছা প্লিজ। আমার কোনো ব্যাপারই নাই, আমার সবই মুখস্থ, সব রেডি, খালি আমি এখানে বসে দাঁড়িয়ে বকতে থাকবো, তোমরা কতক্ষণ ওয়েট করতে পারবা? প্লিজ শুনবে, ওকে? মজা হলো, হাসি হলো। আজকে বলে দিয়েছিলাম ভাই ক্লাস ইম্পর্টেন্ট থাকবে, ক্লিয়ার? আচ্ছা এক্স সমান ইউটি, তাহলে ইজিলি আমি লিখতে পারবো টি সমান এক্স বাই ইউ। ওকে, কোন সন্দেহ নাই? এবার বলো, সে ওপর থেকে নেমেছে কতটা? ওয়াই। ও তোর ওপর থেকে নেমেছে কত? ওয়াই। তো স্যার ওয়াই সমান কত হবে? ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার বল, যখন ওপর থেকে নিচে নামছে এই দিক বরাবর তার ভেলোসিটি কত? জিরো, তাহলে ইউ কত হয়ে যাবে? জিরো। তুই এখনই বলবি স্যার এখানে তো ইউ দিলেন, আরে ভাই এটা হরাইজন্টাল এক্স বরাবর যাচ্ছে, এটা ওয়াই ভার্টিক্যাল, ভার্টিক্যালে তার কোনো ভেলোসিটি নাই, তাহলে এটা জিরো। তাহলে ওয়াই সমান হাফ জি, এবার টি এর জায়গায় এটা বসা, এক্স স্কোয়ার বাই ইউ স্কোয়ার। তাহলে দেখ ওয়াই সমান পেয়ে যাচ্ছিস জি বাই টু ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। স্যার ওয়াই সমান এটাকে যদি কে ধরিস, কে এক্স স্কোয়ার। বল এটা কার ইকুয়েশন? প্যারাবোলারই ইকুয়েশন, প্যারাবোলার ইকুয়েশন। তুই দেখতেই পাচ্ছিস যে প্যারাবোলাই তো হচ্ছে রে এটা। সো ইটস অলসো ইজ এ প্যারাবোলিক ইকুয়েশন, y by x square equals to constant, so it's a parabola. হাইপারবোলা হলে কি বলতে হতো? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হলে xy equal to constant। মনে করে দেখ বয়েলের সূত্র pv equal to ধ্রুবক। হয়নি বলে তো বুঝিয়ে দিচ্ছি, শুনছো না? বুঝতে পারছি না মানে? সিম্পল, এদিকে তাকা। স্ট্রেট লাইন বুঝিস? সোজা দাগ, এই সোজা আছে নাই, সার্কেল আছে, তাহলে এইরকম অংশটাকে প্যারাবোলা বলা হয়। অধিবৃত্ত বুঝিয়ে তো দিচ্ছি ভাই, এটা অধিবৃত্ত হয়, এরকম অধিবৃত্ত। হাইপারবোলা কেমন হয়? তোরা তো বয়েলের সূত্র পড়ছিস, এটা হাইপারবোলা, তোকে দেখে এরকম লাগছে, বুঝিস না কেন ভাই? স্ট্রেট লাইন নয়, সার্কেল নয়, এরকম নয়, তাহলে পড়ে রইল কি? তো প্যারাবোলা। জিজ্ঞেস করে নাও যে স্যার কেন প্যারাবোলা হচ্ছে বলুন, এই ইকুয়েশনটা প্যারাবোলার কেন? ইকুয়েশন প্যারাবোলার হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c, এটা কার ইকুয়েশন? স্ট্রেট লাইন। 9 এ পড়েছিস x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়াল টু r স্কোয়ার পড়বি, এটা সার্কেলের ইকুয়েশন। তেমনি y ইকুয়াল টু ax প্লাস bx স্কোয়ার বা y ইকুয়াল টু kx স্কোয়ার, এগুলো এক একটা ইকুয়েশন, প্যারাবোলিক ইকুয়েশন। তাহলে প্যারাবোলা ক্লিয়ার? বুঝাতে পেরেছি? ডাউট নেই? প্লিজ বলো না বুঝোনি, জিজ্ঞেস করে নাও। এইটা বোঝোনি রেঞ্জ কি করে হচ্ছে? হ্যাঁ কি বল, আস্তে শুনতে দাও। কি টি জায়গায়? আচ্ছা হাফ জি টি স্কোয়ার, তুমি কি বসাবো এখানে? টি মানে তো এক্স বাই ইউ, কি কিউ বসাবো? আরে এখানে স্কোয়ার আছে তো বলে স্কোয়ার করেছি, এই তোর টি সমান এক্স বাই ইউ, আমি কিউব করবো নাকি? এরকম বোকা বোকা কোশ্চেন করছিস কেন? হ্যাঁ ক্লিয়ার হয়েছে? কোন ডাউট? তাহলে একটু ব্রেনটাকে রিফ্রেশ করবা, কারণ এরপরের টপিক নিশ্চয়ই চোখে দেখে বুঝতে পারছো কি আছে, অবভিয়াসলি কঠিন আছে ভাই।
ব্রেনকে একটু রিস্টোর করো, একটু দু একটা কোশ্চেন করে নিচ্ছি যাতে মনে পড়ে যায় সব। কি কি শ্রীমন্ত ধর বলো, প্রজেক্টাইল মোশনে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি বলেছিলাম? এই চুপ করে শুনবে, মনে নাই? কেউ পারবে শান্তিকে বলো? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বসো। ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2g ছিল, ঠিক বলছি নিশ্চয়? সাহিল 15 পেয়েছো, বলো টোটাল টাইম অফ ফ্লাইট কত ছিল? মনে নেই? কেউ পারবে? কুন্তল বলো। জি, 2u সাইন আলফা বাই জি টোটাল টাইম। ঠিক। দেবার্গ রেঞ্জের ফর্মুলা কি ছিল? জুহি রেঞ্জ, কৌশানী, সমাদ্রিতা, দেবারতী, ইউ স্কোয়ার সাইন টু আলফা বাই জি। ভেরি গুড, ক্লিয়ার। এইটুকু জানলে আমার এই কাজটুকু কমপ্লিট হবে। চলো এবার আমি কি বলছি ভাবো ব্যাপারটা, প্লিজ দেখবে। আচ্ছা দাঁড়াও, আমি ডায়াগ্রামটা মিটিয়ে দেবো, বোঝানোর জন্য আঁকছি। বলো, দেখো আমরা কি করছিলাম, ভূমিটাকে এরকম রেখেছিলাম, এটা ছিল গ্রাউন্ড। গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি কি করছিলাম, এখান থেকে বলটাকে ছুড়ছিলাম, বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবে বলটাকে ছুড়ছিলাম, এইভাবে। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দিয়ে পার্টিকেলটা কিভাবে যাচ্ছিল স্যার? এইভাবে যাচ্ছিল, বুঝতে পারলো ব্যাপারটা? এবার আমি কি করছি, এই রেফারেন্সটাকেই ঘুরিয়ে দিচ্ছি, এই রেফারেন্স ফ্রেমটাকে ঘুরিয়ে দিচ্ছি। কত অ্যাঙ্গেলে? এই ভূমিটাকে ঘুরিয়ে দিচ্ছি, দেখো থিটা অ্যাঙ্গেলে, অর্থাৎ অ্যাজ ইফ ভূমিটা হয়ে গেছে থিটা। তাহলে নিশ্চয়ই আমিও এভাবে ছুটবো না, আমিও টিল্ট হয়ে যাবো। হ্যাঁ না বলবে প্লিজ? এই দেখো তাই হয়েছে। আগে ছিল ভূমি এইটা, এবং এর সাপেক্ষে আমি আলফা কোণে ছুড়ছিলাম, দেখে নাও। এখন এই ভূমিটাকে তুলে এখানে নিয়ে চলে এসেছি, কত কোণে? থিটা। এই এখন বলছি যদি ভূমিটাকে থিটা কোণে তুলে দিই, তাহলে আমার রেঞ্জটা বার করে দাও ভাই। এখান থেকে এত দূর যেতে কত টাইম লাগবে বলো? এখানকার ম্যাক্সিমাম হাইট কত? এগুলো সব বার করে দাও। সরস তোমাকে গিয়ে পিটাবো আমি। হ্যাঁ, শুনছো না কথা? একটু পরে বলবে স্যার বুঝতে পারছি না। কি হলো কনসেপ্টটা? বুঝতে পারলাম? আমি এরকম ভাবে দেখছিলাম ভূমিটাকে, জাস্ট ইমাজিন করো এভাবে ভূমিটা দাঁড়িয়ে আছি, আমি এইভাবে দাঁড়িয়ে আছি, আমি এইভাবে ওই দূরের একটা জায়গাকে মারবো, ওই ধরো ওই আন্টির তোমার চেয়ারা বা ওখানে, তাহলে এইভাবে মারবো নিশ্চয়ই, বলটাকে এইভাবে ছুড়বো, গেল। এবার আমি কি করছি, আমি ঠিক জায়গায় আছি, ভূমিটাকে এরকম করে অ্যাঙ্গেল করে দিয়েছি, তাহলে নিশ্চয়ই আমি এখন এইভাবে ছুলে কি হবে, এখানে লেগে তো মুখে চলে আসবে। তাহলে আমাকে কি করতে হবে, অ্যাঙ্গেল করতে হবে, এরকম করে টিল্ট হতে হবে, আমাকেও তো টিল্ট হতে হবে রে বাবা। তাহলে আমার অ্যাক্সিসটা ছিল দেখ এই, প্লিজ দেখবি, আমার অ্যাক্সিসটা আমার মাথা দিয়ে ছিল। এবার দেখ আর অ্যাক্সিসটা এইভাবে থাকবে না, তাহলে অ্যাক্সিসটাও নিশ্চয়ই অ্যাজ ইফ এরকম হয়ে যাবে। হ্যাঁ না বলবি? দেখ এই অ্যাঙ্গেলটা 90 থাকবে। হ্যাঁ না বলবি প্লিজ? দেখ এই অ্যাঙ্গেলটা 90 থাকবে, দেখতে পাচ্ছি ব্যাপারটা? তাই না? ক্লিয়ার? আই হোপ বুঝাতে পারলাম। আর না বুঝাতে পারলে তোদের বোঝার মন নাই। আর কি বলতে পারি বল? তাহলে বুঝাতে পারছি। এবার এটার স্যার ইউজ কোথায়, প্র্যাকটিক্যাল ইউজ কোথায়? ধর তুই পাহাড়ের একটা নিচে দাঁড়িয়ে আছিস, পাহাড়ের একটা কোথাও গাছে আম ঝরে আছে, জানি তুই পারবি না আম, তোরা অনেক বড় লোক, বাট ঢিল দিয়ে আম পারতে যাবি, তাই না? বা কেউ আছে কিছু পাঠাতে হবে তার দিকে, তখন তুই কত ভেলোসিটি নিয়ে ছুটবি, কত অ্যাঙ্গেল, এগুলো তো জানতে হবে নাকি? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দেখো, তোমরা যত লেট করবে হাসবে, লেট তত আমার হবে, আমি তো শেষ করবো আজকে। হ্যাঁ বলো, কি বুঝলাম না? হ্যাঁ তুমি মেয়েদের ইগো বোঝো না বাবা, সে কোনোদিনই আসবে না, তাই না? সে সায়েন্সই নেবে, তুমি কমার্স থেকে তোমাকে সায়েন্সে যেতে হবে, সে সায়েন্স ছেড়ে কমার্সে আসবে না। যাক, জোকস অ্যাপার্ট, মেয়েরা এতটাও খারাপ নয়, আস্তে আস্তে বুঝবে কতটা খারাপ হয়। যাক, মেয়েরা খুবই ভালো। আলটিমেটলি দেখ, বিয়ে তো মেয়েকেই করতে হবে না, খারাপ বলে লাভ নাই। খবরদার বলিস না বিয়ে হবে না। হয়েছে ভাই? হলো মজা? ব্রেন রিফ্রেশড? আরো বসবো? তাহলে বলো, বসবো, কোনো ব্যাপার নাই, লেট তোমাদের হবে। ওকে চলো প্লিজ, আই হোপ রিফ্রেশড হয়ে গেছে। কোয়েশ্চেনটা এগেন আমরা বোঝানোর চেষ্টা করছি কি, যে দেখতেই পাচ্ছ ভূমিটাকে আমি থিটা অ্যাঙ্গেলে তুলেছি, দেখতে পাচ্ছ ব্যাপারটা নিশ্চয়ই। শেডেড এরিয়াটার কথা ভাবো,
দেখো একটা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। আগে সোজা ছিল, এখন থিটা অ্যাঙ্গেলে তুলেছি। তাহলে বলো তো, আগে ওকে প্রজেকশন দিচ্ছিলাম আলফা কোণ করে, প্লিজ শুনবে, আগে ওকে প্রজেকশন দিচ্ছিলাম আলফা কোণ করে, এখন এটাকে থিটা তুলে দিয়েছি, তাহলে এখন প্রজেকশন অ্যাঙ্গেলটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে আলফা মাইনাস থিটা হয়েছে, হ্যাঁ না বলবা? এই অ্যাঙ্গেলটা আলফা মাইনাস থিটা, হ্যাঁ না বলবি? তাহলে বল প্লিজ, একটু দেখবি, শুনবি, বুঝবি। যদি প্লিজ দেখবি, যদি এই অ্যাঙ্গেলটা আলফা মাইনাস থিটা হয় প্লিজ, তাহলে এর একটা এটা ইউ তো, হ্যাঁ না বলবি? তাহলে এর একটা কম্পোনেন্ট এদিক বরাবর কাজ করবে ইউ কস আলফা মাইনাস থিটা, হ্যাঁ না বলবি? আর এরই একটা পারপেন্ডিকুলার ডিরেকশনে কাজ করবে ইউ সাইন আলফা মাইনাস থিটা। আমি কি দুটো কম্পোনেন্ট বোঝাতে পেরেছি? কেন কস আলফা মাইনাস থিটা হলো বুঝতে পারলাম? ও ভূমি সাপেক্ষে আলফা ছিল, এখন এটাকে তো তুলে দিয়েছি, তাহলে নিশ্চয়ই অ্যাঙ্গেল কমে গেছে। কত অ্যাঙ্গেল কমিয়েছি? থিটা অ্যাঙ্গেল কমিয়ে দিয়েছি, হ্যাঁ না বলবে? ক্লিয়ার হয়েছে এত পর্যন্ত? এত ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এখন লজিক্যালি ভাবো, এখানে যে বস্তুটা থাকবে, এখানে যে বস্তুটা থাকবে তার জি সোজা নিচে কাজ করবে, কিন্তু তাকে কত অ্যাঙ্গেলে তুলে দিয়েছো? থিটা অ্যাঙ্গেলে, তাহলে নিশ্চয়ই এদিকে কাজ করবে কত? জি কস থিটা। এদিকে কত কাজ করবে? জি। এটা কার সমস্যা হয়েছে বলবে আমাকে প্লিজ? তাহলে এবার আমরা যদি টুকটুক করে জিনিসগুলো লিখে ফেলি, দেখো চলো বলো, ওয়াই অ্যাক্সিস বরাবর ভাবো। স্যার ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ ওয়াই কত হবে? না তো ওয়াই অ্যাক্সিস বরাবর ইউ ওয়াই হবে ইউ সাইন অফ কত হবে? আলফা মাইনাস থিটা, হ্যাঁ না বলবে প্লিজ? ঠিক। আচ্ছা বলো, ওয়াই বরাবর অ্যাক্সেলারেশন কত হবে? কে বলতে পারবি বলতো? এ ওয়াই কত হবে? স্যার এ ওয়াই কত হবে? দেখ এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, দেখতে পাচ্ছিস তো? আর জি কস থিটা নিচে কাজ করছে, দেখতে পাচ্ছিস? জি কস থিটা নিচে কাজ করছে, তাহলে মাইনাস জি কস থিটা হবে, হ্যাঁ না বলবে প্লিজ? আগে দেখ কস থিটা ছিল না, আগে ছিল শুধু জি, এখন যেহেতু ওকে থিটা অ্যাঙ্গেলে লিফট করেছো, জি চেঞ্জ হয়ে কত হয়ে গেছে? জি। তেমনি যদি আমি ইউ এক্স লিখি কত হবে? ইউ কস অফ আলফা মাইনাস থিটা, এবং এ এক্স কত হবে বলবে প্লিজ? মাইনাস জি সাইন থিটা। চলো এই চারটে ইকুয়েশন দেখো, আবার প্রজেকশনের মতোই পেলাম, হ্যাঁ না বলবা? পার্থক্য একটু আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? আগে শুধু আলফা ছিল, এখন কত হয়ে গেছে? আলফা মাইনাস থিটা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই? আগে শুধু আলফা ছিল, এখন কত হয়ে গেছে? আলফা মাইনাস থিটা। আর আগে দেখো শুধু জি ছিল, ওয়াই বরাবর মাইনাস জি ছিল, এখন কত চলে এসেছে? মাইনাস জি কস থিটা। আর এক্স বরাবর আগে কত ছিল? জিরো, এখন চলে এসেছে মাইনাস জি সাইন থিটা। কোনো সন্দেহ নেই। চলো এবার আমরা কি বার করব প্লিজ? ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট মানে কি? এইটাকে বোঝাচ্ছে, হ্যাঁ না বলো? এইটাকে বোঝাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম হাইট বার করার ফর্মুলা কি ছিল? স্যার ভি ওয়াই এর স্কোয়ার সমান ইউ ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2 এ ওয়াই এস ওয়াই, মনে পড়ছে রে? ওয়াই বরাবর বলো ম্যাক্সিমাম হাইটে তার ভেলোসিটি কত হয়ে যাবে? 0। তাহলে স্যার কত হবে? 0 স্কোয়ার সমান ইউ ওয়াই এর ভ্যালু বসাও, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা মাইনাস 2 এ ওয়াই জি কস থিটা ইন্টু এস ওয়াইটাকে এইচ ধরলাম ম্যাক্স। তাহলে এইচ ম্যাক্স, ম্যাক্সিমাম হাইট কত? এইচ ম্যাক্স কত? তাহলে এইচ ম্যাক্স হয়ে যাচ্ছে দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা বাই 2g কস থিটা। তাহলে এটা হয়ে যাচ্ছে এইচ ম্যাক্স। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? দেখো আমরা যদি একটু আগে এইচ ম্যাক্সটাকে মনে করতাম, তাহলে এইচ ম্যাক্সটা এরকম ছিল। এইচ ম্যাক্স সমান, প্লিজ মনে রাখবে, কত ছিল? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই কত ছিল রে? 2g। দেখ এখানে আলফা নাই, কত হয়ে গেছে? আলফা মাইনাস থিটা। সেজন্য দেখ আলফার জায়গায় কত লেখা আছে? আলফা মাইনাস থিটা। দেখ এখানে জি নাই, কত আছে? জি কস থিটা, সেজন্য নিচে কত হয়ে গেছে? জি কস থিটা। দেখ এইটাই মনে হচ্ছে এখানে ট্রান্সফর্ম হয়ে গেছে, হ্যাঁ না বলবি প্লিজ? আগেরটাই শুধু আলফা ছিল বলে আলফা ছিল, এখন তো আলফা নাই, এখন কত হয়ে গেছে? আলফা মাইনাস, সেজন্য আলফা মাইনাস থিটা। আর জি নাই, কত হয়ে গেছে? জি কস থিটা, সেজন্য জি কস থিটা হয়ে গেছে। স্যার বুঝতে পারলি ব্যাপারটা? সো দিস ইজ ইওর এইচ ম্যাক্স। প্লিজ বুঝতে পেরেছি নিশ্চয়? এইচ ম্যাক্স ক্লিয়ার হলো? ক্লিয়ার হলো? কম্পেয়ার করে নাও, তাহলে বুঝতে পারবো তোমরা। চলো এবার টাইম অফ ফ্লাইট বার করবো। যেহেতু কম্পেয়ার করে নিয়েছি, মিলে যাচ্ছে, টাইম অফ ফ্লাইটও কি কম্পেয়ার হবে? হ্যাঁ স্যার অবভিয়াসলি। তাহলে বলো টাইম, এটা বার করে দিলাম। টাইম অফ ফ্লাইট কত ছিল? স্যার টাইম অফ ফ্লাইট ছিল 2u সাইন আলফা বাই কত ছিল রে? হ্যাঁ না বলবি? তাহলে এখন কত হবে? নাও এখন চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ না বলবি? কত হবে স্যার? টাইম অফ ফ্লাইট সমান 2u সাইন, কিন্তু আলফা হবে না, কত লিখবো? আলফা মাইনাস থিটা। আর যে জায়গায় কি লিখবো? জি।
বল ইয়েস অর নো প্লিজ। ক্লিয়ার? দেখ কত সহজ হয়ে গেল ব্যাপারটা। এই জন্য কি করতে বলেছিলাম, মনে রাখতে বলেছিলাম। মনে পড়ছে এবার কেন বলেছিলাম? যাতে আমার ভবিষ্যতে কাজে লাগাতে পারে। এবার তুই যদি বলিস সেটা প্রুফ করে দিতে পারবো, কিন্তু করবো না, বেকার, দরকার নাই, টাইম ওয়েস্ট হচ্ছে। ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? তোমার ভবিষ্যৎ অন্ধকার আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, টি সমান 2u sin of alpha minus theta by g cos theta। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে? কোনো সন্দেহ বলবে আমাকে প্লিজ? নেই? তাহলে টাইম অফ ফ্লাইট আর আমরা বার করলাম ম্যাক্সিমাম হাইট, আমরা শুধুমাত্র বার করব রেঞ্জ অ্যালং ইনক্লাইন প্লেন। তাহলে আমরা টপিক শেষ রাখবো আজকে। এইটাই রেঞ্জ। ক্লিয়ার? ওকে, এত ক্লিয়ার? প্লিজ দেখবে এবার রেঞ্জ বার করাটা যথেষ্ট জটিল। হ্যাঁ, তো আমরা একটু বুঝে শুনে কাজগুলো করব। ক্লিয়ার? চলো আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করব যতটা পারি। এত কোনো সন্দেহ প্লিজ? আর কোনো সন্দেহ আছে? এত দূর নেই? চলো রেঞ্জ বার করবো। রেঞ্জ অ্যালং ইনক্লাইন্ড প্লেন মানে কি প্লিজ শুনবে? এইটা কি রেঞ্জ? হ্যাঁ না বলো। আগে দেখ রেঞ্জ এইটা ছিল, হ্যাঁ না বলবি প্লিজ। এখন তো না, এখন রেঞ্জ চেঞ্জ হয়ে গেছে, এইটা রেঞ্জ, এইটা। তাহলে এইটা বার করতে হবে। ফর্মুলা কি সেম ছিল আমাদের? স্যার এখান থেকে যে যাতে টাইম লাগবে এই টাইমটা সেম হয়ে যাবে, হ্যাঁ না বল? মনে পড়ছে একটু আগে করেছিলাম তো? বলো এখান থেকে এত দূর যেতে মোট টাইম কত লেগেছিল? স্যার আমার এখনই তো মুখস্থ হচ্ছে, এখনই লিখে নেন। টি সমান কত ছিল? 2u sin অফ কত ছিল বলো? আলফা মাইনাস থিটা বাই কত ছিল স্যার? জি cos থিটা। এইটা ছিল টোটাল টাইম। আর পার্টিকেলটাকে যেতে হবে এই বরাবর, হ্যাঁ না বলো? এই বরাবর যেতে হবে। ঠিক বলছি কিনা বলবে প্লিজ? এই বরাবর যেতে হবে। তাহলে এই বরাবর যে রেঞ্জটা আছে সেটাকে আমরা কি বলছি? sx। কেন? এক্স বরাবর অতিক্রান্ত দূরত্ব। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে আমরা লিখছি, দেখো সিম্পল ফর্মুলা, প্লিজ একটু মন দিয়ে দেখবে এই জায়গাটা। হ্যাঁ প্লিজ একটু। sx সমান uxt, এই টিটাই মাইনাস কত প্লাস কত হয়ে যাচ্ছে? হাফ axt স্কয়ার। s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার। চলো sx মানেই তো স্যার রেঞ্জ, হ্যাঁ না বলবা? রেঞ্জ সমান ux। চলো বসাও। ux কত বলো? এই বরাবর u কত? স্যার u তো এই তো, হ্যাঁ না বলো? x বরাবর u কত ছিল? u cos আলফা মাইনাস থিটা। কোথায় লিখেছিলাম? এইটা লিখেছিলাম। ux সমান এইটা। ক্লিয়ার? তাহলে স্যার ux এর জায়গায় লিখবো u cos অফ আলফা মাইনাস থিটা। আর t কত স্যার? t মানে এইটা। তো দেখো t মানে হচ্ছে 2u sin অফ আলফা মাইনাস থিটা বাই g cos থিটা। ইজ ইট ওকে? হ্যাঁ না বলবে প্লিজ? ক্লিয়ার? বুঝতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার? ওকে, কোনো সন্দেহ নেই স্যার? চলো দেখো বলো প্লাস হাফ থাকলো। এবার বলো ax। ax কত স্যার? ax হচ্ছে দেখুন মাইনাস জি সাইন থিটা, হ্যাঁ না বলবে? তাহলে x তো মাইনাস জি সাইন থিটা, তাহলে এখানে নিশ্চয়ই মাইনাস হয়ে যাবে। মাইনাস হাফ জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। তাহলে এটাকে নিচে লেখায় সুবিধা হবে আমার, নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা? মাইনাস হাফ জি সাইন থিটা ইন্টু স্কোয়ার মানে কত স্যার? 4u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা বাই জি স্কোয়ার কস স্কোয়ার থিটা। দেখতে পাচ্ছ 2 এর সাথে 4 কেটে আমি 2 লিখতে পারবো। ক্লিয়ার? ক্লিয়ার? চলো এবার আমি একটা জিনিস কমন নেবো এখান থেকে। কি কমন নেবো প্লিজ দেখো, প্লিজ আসতে। আমি কমন নেবো দেখো 2u সাইন আলফা মাইনাস থিটা, 2u সাইন অফ আলফা মাইনাস থিটা বাই কমন নিয়ে নিচ্ছি জি কস স্কোয়ার থিটা। প্লিজ দেখবে একটু ভাই, এই জায়গাটা একটু দেখবে। কমন নিলাম 2u সাইন 2u স্কোয়ার নিলে u স্কোয়ার 2u স্কোয়ার সাইন আলফা মাইনাস থিটা জি কস স্কোয়ার, এটা কমন নিলাম। তাকাই দিকে। আচ্ছা এই 2 চলে গেছে, হ্যাঁ না বলবি? প্লিজ দেখবি 2 চলে গেছে। আচ্ছা ইউ এর সাথে ইউ গুণ করলে ইউ স্কোয়ার চলে গেছে, হ্যাঁ না বলবি? আচ্ছা সাইন আলফা মাইনাস থিটা চলে গেছে। এবার বল পড়ে আছে কস আলফা মাইনাস থিটা, হ্যাঁ না বলবি প্লিজ? এটা পড়ে আছে উপরে, আর নিচ থেকে কমন নিয়েছি জি চলে গেছে, আর নিয়েছি কস স্কোয়ার থিটা, কিন্তু আছে তো কস থিটা, তাহলে নিশ্চয়ই ওপরে একটা কি গুণ হয়ে যাবে স্যার? বল এই জায়গাটা কে বুঝিসনি? কে বুঝিসনি বল, বুঝিয়ে দিব। ফার্স্ট পার্টটা দেখ, কোনো সন্দেহ আছে বলবি আমাকে প্লিজ? কোনো সন্দেহ থাকলে বল, নির্দ্বিধায় জিজ্ঞেস কর। আছে? প্রত্যুষা বুঝতে পারছো? চল এগেন মাইনাস দেখবি একটু। মাইনাস কি দিচ্ছি দেখ, একটা জি এর সাথে জি স্কোয়ার কেটে গেলে এখানে নিচে জি পড়ে থাকে। ক্লিয়ার? এত ক্লিয়ার? বাদে আচ্ছা সাইন থিটা আছে, ইউ স্কোয়ার কমন চলে গেছে, হ্যাঁ স্যার ইউ স্কোয়ার কমন চলে গেছে। 2 কমন চলে গেছে, হ্যাঁ স্যার 2 কমন চলে গেছে। সাইন স্কোয়ার আলফা মাইনাস থিটা আছে, কিন্তু আমি তো কমন নিয়েছি সাইন আলফা মাইনাস থিটা। তাহলে দেখ তো এখানকার সাইন থিটা পড়ে আছে, আর তার সাথে পড়ে আছে কি বলতো সাইন অফ আলফা মাইনাস থিটা,
আর দেখতো জি কস স্কোয়ার থিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে কি ঠিক হয়ে গেছে? কমন নাও আমার, হ্যাঁ না বলবি প্লিজ। তাহলে কি দেখতে পাচ্ছি? cos a cos b মাইনাস sin a sin b, হ্যাঁ না বলবি? cos a cos b মাইনাস sin a sin b, ইজ ইট ওকে অর নট? স্যার cos a cos b মাইনাস sin a sin b, তাহলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে cos, ফর্মুলা হলো a প্লাস b। তাহলে cos a প্লাস b মানে আলফা মাইনাস থিটা প্লাস থিটা, তাহলে চলে আসবে কত? cos আলফা। তাহলে এই পুরো পার্টটা কেটে কুটে কত আসবে বলতো? শুধুমাত্র কত আসবে? দেখতে পেলি ইকুয়েশন? কে বুঝিস নি জায়গাটা বলবি? ইকুয়েশনটা দেখো, cos a cos b মাইনাস sin a sin b, যাদের ট্রিগোনোমেট্রি এখনো হয়নি শুনে রাখবা, cos a cos b মাইনাস sin a sin b হয় cos অফ a প্লাস b। cos অফ a প্লাস b তার ভ্যালু উপরে লিখে নিতে পারবো, পাশে কোথাও লিখে নিতে পারবো, cos a cos b মাইনাস sin a sin b। প্লিজ দেখবে একটু, cos a cos b মাইনাস sin a sin b, এই ভ্যালুটা দাঁড়ায় cos অফ a প্লাস b। কম্পাউন্ড অ্যাঙ্গেল কোথায় নাকি রে? ওকে, তাহলে cos a প্লাস b মানে কত স্যার? আলফা মাইনাস থিটা প্লাস থিটা, থিটা থিটা কেটে যাবে তো পড়ে থাকবে কত? cos আলফা, এটা cos আলফা। তাহলে পুরো ইকুয়েশন বাদ দিয়ে দে। এবার তাহলে কি লিখবো স্যার? r। তাহলে রেঞ্জ r সমান, প্লিজ দেখবো একটু, 2u স্কোয়ার বাই জি cos স্কোয়ার থিটা, 2u স্কোয়ার বাই জি cos স্কোয়ার থিটা। প্লিজ দেখবো একটু, তার সাথে এখানে দেখো সাইন আলফা মাইনাস থিটা, সাইন অফ আলফা মাইনাস থিটা ইনটু কত পড়ে থাকবে স্যার? ইনটু পড়ে থাকবে cos আলফা, হ্যাঁ না বলবি প্লিজ? পুরোটা কেটে কুটে কত পড়ে থাকলো? cos আলফা, ইজ ইট ওকে অর নট বলবে প্লিজ? এবার এই দুইটাকে এখানে না রেখে, প্লিজ শুনবে, এই দুইটাকে যদি এখানে না রেখে আমরা এই দুইটাকে এখানে লিখে দিই, তাহলে আমার মনে হচ্ছে যেন এটা একটা ইকুয়েশন দাঁড়িয়ে যায়, 2 sin a cos b, হ্যাঁ না বলবা? 2 sin a cos b, এটা মানে কি স্যার? 2 sin a cos b। শুভম দাস বলতো 2 sin a cos b এর ফর্মুলা কি? কি হয়? sin অফ a প্লাস b মাইনাস, মাইনাস হয় তো নাকি? ও a মাইনাস b প্লাস হয় এখানে? আরে করে লে না, সাইন অফ a প্লাস b কিছু একটা হয় মানে কি হবে? 2 sin a cos b, হ্যাঁ প্লাস হবে, ঠিক আছে? সাইন অফ a প্লাস b প্লাস সাইন অফ a মাইনাস b, 2 sin a cos b, ঠিক তো রে? বাবা তোদেরকে জিজ্ঞেস করা। আর শোন, চলো সাইন a প্লাস b মানে আলফা মাইনাস থিটা প্লাস আলফা, তাহলে কত চলে এলো? 2 আলফা মাইনাস থিটা প্লাস সাইন a মাইনাস b, আলফা মাইনাস থিটা মাইনাস আলফা, তাহলে কত পড়ে থাকছে? মাইনাস থিটা। এবার বল, সাইনের ভেতরে যদি মাইনাস থাকে, মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসে, হ্যাঁ না বলবি প্লিজ? তার মানে রেঞ্জের ভ্যালু পেয়ে গেলি কত? ইউ স্কোয়ার বাই জি cos স্কোয়ার থিটা ইন্টু পড়ে থাকছে দেখ তোর সাইন অফ 2 আলফা মাইনাস থিটা মাইনাস সাইন থিটা। ক্লিয়ার? ইজ ইট ওকে? এবার বল, এইটা হচ্ছে রেঞ্জের ভ্যালু। এবার যদি আমি ম্যাক্সিমাম রেঞ্জ বার করতে চাইতাম, তাহলে নিশ্চয় এখানে হাত না দিয়ে এখানে হাত না দিয়ে এটাকে ম্যাক্সিমাম করে দিতাম, হ্যাঁ না বল? এটাকে ম্যাক্সিমাম করে দিলে রেঞ্জ কি আসবে? ম্যাক্সিমাম। এ তো মাইনাস আছে, ম্যাক্সিমাম। তাহলে মানে রেঞ্জ ম্যাক্স হবে যখন সাইন অফ 2 আলফা মাইনাস থিটা এর ভ্যালু হবে সাইন 90 ডিগ্রি। তার মানে 2 আলফা মাইনাস থিটা হবে 90 ডিগ্রি, তাহলে নিশ্চয় আলফা সমান হবে 45 ডিগ্রি প্লাস থিটা বাই 2। দেখ এবার রেঞ্জ দেখ চলে এলো থিটা ডিপেন্ডেন্ট, আগে কত ছিল? 45 স্যার। তার মানে ম্যাক্সিমাম রেঞ্জ পেতে গেলে আলফা সমান হবে যে অ্যাঙ্গেলে ছুটছো তার হাফ, আলফার ভ্যালুটা যোগ করতে হবে। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সো দিস ইজ ইউর ম্যাক্সিমাম রেঞ্জ। ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ আই হোপ বার করতে পারলাম। আমরা প্রজেক্ট অ্যানিমেশন এত দূরই রাখলাম। থ্যাংক ইউ।